Good morning from Washington DC, and in Bangladesh right now আজকে Friday আমাদের প্রথম ইফতার Friday and it's 9 p.m. so আপনাদের সবাইকে রমাদান মোবারক, গুড ইভিনিং। আজকে আমরা আপনাদের সাথে আবার একসাথে হয়েছে এখানে কথা বলার জন্য যে আপনারা যদি আমাদের লাস্ট প্রোগ্রামটা দেখে থাকেন, আমরা সেখানে প্যারেন্টিং নিয়ে সাম প্যারেন্টিং আইডিয়াস নিয়ে কথা বলেছি, যাতে এই কোয়ারেন্টাইন টাইমে যে আমাদের একটা নতুন রিয়ালিটি আমাদের সবার জন্য, সেই রিয়ালিটিতে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের বাসায় এবং আমাদের বাচ্চাদের সাথে। সো দয়া করে সেই প্রোগ্রামটা দেখে আসবেন। যদি আপনারা কেউ না দেখে থাকেন, আমি মনে করি যে ইটস অ্যান অ্যামেজিং টুল, ইট ওয়াজ গ্রেট ডিসকাশন, আপনারা সবাই খুবই পছন্দ করবেন। সময় পেলে দয়া করে একটু দেখে আসবেন। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি ট্রমা অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। এই মুহূর্তে আমাদের লাইফে আসলে ট্রমা এবং স্ট্রেস দ্যাটস লাইক এ দৈনন্দিন একটা বিষয়, বাট এই সময় এই ক্রাইসিসটা কেমন যেন আমাদের সবকিছু কেমন এলোমেলো করে দিচ্ছে, এবং এই যে অ্যাডজাস্টিং রিঅ্যাডজাস্টিং উইথ দিস টাইম উইথ দিস রিয়ালিটি, সেটার জন্য যদি আমাদের কিছু টুল থাকে, যদি কোনো এক্সপার্ট আমাদেরকে একটু গাইড করে দেয় এবং কিছু সাধারণ মানুষ যদি সেটা নিয়ে একটু কথা বলে, তাহলে হয়তো টোটাল বিষয়টা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তো সেই জন্যই আজকে আমাদের সাথে কথা বলতে কিছু গেস্ট আছে আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই চলে যাব ডক্টর সাইদুল আশরাফের কাছে। তিনি একজন লিড সাইকিয়াট্রিস্ট এবং উনি ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ লাইফ স্প্রিং লিমিটেড। এটা ওনার ওন অর্গানাইজেশন। উনি ডাক্তারি পড়ার পরে মনে হয়েছে যে মেন্টাল হেলথ নিয়ে কিছু করতে চান, সেই কারণে উনি পরে এমডি করেছেন। উনি মনোবশের একটা স্কলারশিপ পেয়ে উনি জাপানেও গিয়েছিলেন, আমি সেটা পড়েছি, উনি হয়তো আর একটু ক্লিয়ার করবেন আমাদের কাছে ওইটা নিয়ে। সো উনি একজন এক্সপার্ট এবং ওনার মেইন এক্সপার্টিস কিন্তু কর্পোরেট লেভেলে গিয়ে কিভাবে ওদেরকে বিভিন্ন কর্পোরেটরা যে কোনো এমপ্লয়ের প্রোডাক্টিভিটি ডাউনগ্রেড করলো, কিভাবে তাদেরকে মোটিভেট করা যায়, কিভাবে ইটস পার্ট অফ আর লাইফ, সেগুলো জিনিস উনি অলরেডি একজন এক্সপার্ট এবং টুডে হি ইজ গোয়িং টু ডিসকাস দ্যাট উইথ আস। এছাড়া আমাদের আছে আমাদের প্রিয় যারা মাহবুব, যারা আপু, সে আমার খুবই প্রিয় একজন মানুষ। শি ইজ আ প্যারেন্ট, শি ইজ রাইট নাও কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড সিইও অফ কাজী আইটি ফার্ম। আর আপুর আরেকটা বড় পরিচয় যেটা হলো যে আপু বলে যে সে চিফ ইন্সপিরেশনাল অফিসার অফ নাভিদ কমেডি ক্লাব। সো নাভিদের কথা একটুখানি বলবো আমি এখানে, বিকজ কয়েক বছর আগে আমি যখন বাংলাদেশে ছিলাম, জাগতে ছিলাম, তখন নাবিদ ভাই এরকম আমাদের একটা ইউথ অ্যাসেম্বলি বলে একটা প্রোগ্রাম ছিল, সেখানে এসে বলেছিল যে আপু যখন বার্কলেতে এমবিএ করছে, তখন নাবিদ ভাই বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাটা তারপরে নাকি পুরোপুরি নাবিদ ভাইয়ের কাজ। সো দে হ্যাভ 3 বিউটিফুল কিডস, এবং কিভাবে নাবিদ ভাই ওই প্যারেন্টিং এর পরের ধাপটা পুরোটা নিজের উপর নিয়ে যে হি বিকামস আ মাদার, সেটা নিয়ে আপু নিশ্চয়ই আমাদেরকে কিছু বলবে। আর এছাড়া আমাদের সাথে আছে আরিফুল ইসলাম, তিনি এনআরবি কানেক্ট টিভির একজন ডিরেক্টর, তিনি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। সো প্রথমে আমি আরিফকে দিয়ে একটু শুরু করব, দেন আমরা উইল গো ডিপার ইনটু দ্য কনভারসেশন। জি, আপনাদের ওয়ার্ক টু সেরেনিটি এবং এনআরবি কানেক্ট টিভি দুই জায়গা থেকে আপনাকে স্বাগতম। আমরা আসলে অত্যন্ত আনন্দিত ওয়ার্ক টু সেরেনিটি যে এই ধরনের ইম্পর্টেন্ট কাজগুলো করছে এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি জরুরি যে বিষয়গুলো। তো আমরা আসলে চাই যে শুধুমাত্র আপনার ত্রাণ যেটাকে বলে যে খাবার বা অন্য কিছু, সেটা চেয়ে যে এখন যে সব জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে নিজেদের মধ্যে স্ট্রেস, যেহেতু নাকি আমরা একটা জায়গায় আসলে বদ্ধ, তো তাই জন্য ওখান থেকে সবচেয়ে ভালো কি ম্যানেজ করা যায় সেটার জন্য আসলে আমি মনে করি ওয়ার্ক টু সেরেনিটি নদী রশিদের এই প্ল্যানটা খুবই খুবই ওয়ান্ডারফুল। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু সি দ্য হোল প্রোগ্রাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরিফ। সো একটু আরিফকে একটু ব্লেম করে দিই প্রথমেই। তো আমরা আসলে যখন ওয়ার্ক টু সেরেনিটি কাজটা শুরু করেছি, আমাদের অর্গানাইজেশনটা একদমই নতুন, আমরা গত কয়েক মাস হলো এটা শুরু করেছি, এবং শুরুতে করতে গিয়ে দেখে আমাদের যেটা মনে হলো যে আসলে মেন্টাল হেলথ বিষয়টা সবাই শুনলেই ভাবে যেটা আসলে মেন্টাল ইলনেস, বা ও কোনো একটা বাইপোলার বা একটা কোনো মানসিক সমস্যা আছে, তাহলেই মনে হয় সেটা মেন্টাল হেলথের মধ্যে পড়ে। বাট when we started studying we saw যে আচ্ছা, যদি আমি ট্রাফিকে সারাদিন যে বসে থাকলাম, আমার 3-4 ঘন্টা প্রতিদিন ধরুন বাংলাদেশে আমাদের যে ট্রাফিকে চলে যাচ্ছে, অথবা আমার যে বাসার যে হেল্পটা, সে আমার বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার হচ্ছে নাকি, বা বাচ্চাদের পড়াশোনার যে এংজাইটিটা, এই যে টোটাল একটা এংজাইটি, where does that fall in? সো প্রবলেম গুলো তো আসলে অনেক বড়। ইটস নট অনলি লাইক রেগুলার যে মানসিক সমস্যাই আমরা যেটাকে মানসিক সমস্যা বলছি, এটা ইটস নো লঙ্গার লাইক দ্যাট, ইটস বিগার, ইটস লাইক রেগুলার মানে
চলতি জীবনে যখন তখন বিভিন্ন ধরনের স্ট্রেসার্স ইজ কামিং ইন, সেটা বস রাগ হোক থেকে ট্রাফিকে বসে থাকা হোক, যে বাজারে যেতে হবে, কি রান্না করতে হবে, এই সবকিছু মিলেই তো মনে হয়েছে যে এটার যেহেতু এটার আসপেক্ট অনেক বড়, একটা সলিউশন নিশ্চয়ই শুধুমাত্র মেডিকেশন অথবা সাইকোথেরাপি হতে পারে না। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং অ্যাজ এ লাইক সাধারণ মানুষ হিসেবে, বিকজ আমার এটা নিয়ে তেমন একটা কোনো কিছু জানা নেই। তখন আমরা যেটা করলাম যে আমরা রিসার্চ করা শুরু করলাম যে হোয়াট আর দ্য ওয়েজ, তাহলে সলিউশন তো আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলো কি? সেটা নিয়ে রিসার্চ করতে করতেই ওয়াক টু শ্রেণী থেকে গত কয়েক মাস থেকে আমরা এটা নিয়ে অনেক, আমি এখনো আসলে স্টুডেন্ট, আমি মেয়ারলি স্টুডেন্ট, সেজন্য বলছিলাম যে আরিফকে একটু ব্লেম করতে হবে, বিকজ হি ফর হিম হি ইজ সেইং লাইক যে ওকে এখনই টাইম, এখনই যদি এটা নিয়ে কিছু কিছু কাজ না করি তাহলে তো এটা একটা প্যান্ডেমিকের মতো হয়ে গেলে, করোনা ভাইরাসের মতো করে অন আওয়ার ফেস হয়ে গেলে তখন তো হবে না। কাজটা একটু আগে থেকে শুরু করলে সো দ্যাট উই আর মোর প্রিপেয়ার্ড। আমি জানি যে আমি একটা জিনিস বলতে চাই এখানের মধ্যে, যে আমি জানি যে নদী রশিদ, আপনারা যারা ব্যক্তিগতভাবে যারা জানেন, যেমন নদী রশিদের জন্য এই মুহূর্তে আমাদের পুরো স্ক্রিন ভরে অনেক মানুষ একসাথে দেখছে। নদী রশিদকে এত মানুষ ভালোবাসে, পার্সোনালি যারা চিনে তারা খুব ভালো করে জানে যে একটা মানুষ কি পরিমাণ পজিটিভ হতে পারে। তো এখন আসলে অনেক জায়গায় অনেক কাজ চলছে, এটা যেহেতু একটা প্যান্ডেমিক, এখনই আসলে সময় আমার, বা আমি সবসময় খুব গর্ববোধ করি বাংলাদেশের ক্ষেত্রে যখন কথা বলি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তখন যেমন সময় ছিল যে ওই সময়টার জন্য আপনার যেই গোলটা দিতে হবে সেটা 90 মিনিটের মধ্যে, খেলার মধ্যে দিতে হবে। 91 মিনিটে দিলে ওটা আর কাউন্ট হবে না। এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। নদী রশিদের মতো ভালো মানুষ যারা নাকি পড়াশোনা করে ভালো কাজ করতে চায়, রিসার্চ করে, এখনই সময় হচ্ছে কি কিছুটা কাজ করার। কারণ হচ্ছে কি অনেকগুলা মানুষ এখন বাসায় বন্দি, আমি যা বলছিলাম, এবং এই সময়টা অনেকে অনেক ধরনের স্ট্রেস এবং বিভিন্ন জায়গাতে দেখছি ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে অনেক ব্যাপার আছে। এই গতবারের যে প্রোগ্রামটা করেছে প্যারেন্টিং এর উপর, অত্যন্ত বেশি রেসপন্স বিভিন্ন দেশ থেকে আমি ফোন পেয়েছি। নদী রশিদ কেউ বলবে না যে সে প্রফেশনাল প্রেজেন্টার না, কেউ। আই এম ভেরি প্রাউড অফ হার, এবং সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এখন সময় যে ডক্টর সাইদুল আশরাফ বা যারা জেবিন আপু যারা আছেন, এরকম যারা নাকি খুব ভালো ভালো কথা বলেন, মোটিভেট করেন অথবা সত্যিকারে জানেন, তাদেরকে দিয়ে মানুষের সাথে আইডিয়া শেয়ার করা। তো তাই জন্য আমি মনে করছি যে নদী রশিদ খুব ভালো করবে, এবং তা ভালো করছে। আই এম ভেরি হ্যাপি ফর হার। খুব সুন্দর একটা তেল মারি দিল কিন্তু এখন, যাতে আমার নার্ভাসনেসটা একটু কমে। বাট থ্যাংক ইউ আরিফ, আইল টেক ইট, বিকজ আমার মনে হয় যে আমরা গ্রেটফুলনেস যে এক্সারসাইজটা সেটা আমাদের কম, আমরা অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারি কম। এইগুলা আসলে কোয়ালিটিস যেটা আমাদেরকে ওভারঅল দৈনন্দিন জীবনে আমাদের জীবনটাকে একটু সহজ করে দেয়। সো থ্যাংক ইউ আরিফ। সো আই এম গোনা গো ইনটু দ্য ডিপার হোয়াট আই ওয়াজ সেইং। সো যখন আমরা এটা নিয়ে রিসার্চ করছিলাম এবং পড়াশোনা করছিলাম একজন সাধারণ মানুষ হিসেবেই, তখন আমরা দেখলাম আসলে দেয়ার আর লট অফ সলিউশনস দ্যাটস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনার অলরেডি ওরা প্র্যাকটিস করছে গত 40-50 বছর ধরে, যেগুলো হয়তো বা আমি বাংলাদেশে থাকার কারণে আমি এই জিনিসগুলো জানতে পারিনি। এবং প্রসেসগুলো খুবই সহজ, এত মানে আপনি নিজে নিজেই অনেক কিছু করতে পারবেন। এবং এই সব এদের মধ্যে কিছু কয়েকটা নাম আছে, আমি একটু বলে দিচ্ছি, পরে হয়তো বা কিছু একটু ডিটেলে আবার ওদের কয়েকটা অ্যাক্টিভিটিস এর কথা বলবো। একটা হলো ইমোশনাল ফ্রিডম টেকনিক, এর মধ্যে একটা আছে এনার্জি থেরাপি, আরেকটা আছে সোম্যাটিক এক্সপেরিয়েন্সেস। সো আমি এদের কিছু কোর্স করছি, বাট এইগুলো কোর্স করতে গিয়ে আমি দেখলাম যে এই ওরা যেসব কথা বলে উই অলরেডি নো দোজ থিংস, বিকজ আপনার মেডিটেশনে বা মাইন্ডফুলনেসে এই জিনিসগুলো ওয়াজ অলরেডি দেয়ার, ইয়োগাতে ইট ওয়াজ অলরেডি দেয়ার। ইটস জাস্ট এটাকে মোর একটা ডাইনামিক্স, একটা মেডিকেল ডাইনামিক্স দিয়ে নিয়ে হাউ ক্যান উইথ ইউর অ্যাওয়ারনেস ইউ ক্যান বিল্ড মোর ক্যাপাসিটি উইদিন ইউ, ওই জিনিসগুলো নিয়ে ওরা আসলে দেখা গেছে যে জিনিসটাকে একটু মোর সিস্টেম্যাটিক করে নিয়ে আসছে আর কি। অ্যামেজিং থিংস আর হ্যাপেনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের জাস্ট একটু ওপেন মাইন্ড হতে হবে এবং নিজেকে ভালোবেসে নিজের জন্য ওই সময়টা দিতে হবে। সো এই ওভারঅল জিনিসটা বোঝার সময় আমার মনে হয় যে একটু বায়োলজিটা বা এটার যে ফিজিওলজিটা একটু বোঝাটা খুব জরুরি। সো আমি কিছু স্লাইডস দেখাবো এখন, জাস্ট ফর আস, ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। এগেন আমি একজন মেডিকেল প্রফেশনাল না, সো ডক্টর আশরাফ, I'm hoping you're not going to take any offense from my knowledge, but আমি আসলে একজন সাধারণ মানুষ হিসেবে যে নলেজটা আসলে ইজ নো লঙ্গার আসলে ইজ কারো প্রপার্টি না। ইটস লাইক ইউ ডোন্ট হ্যাভ টু গো অ্যান্ড ইন এ ইউনিভার্সিটি টু লার্ন। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন, মিডিয়ামের অভাব নাই, ইউ জাস্ট হ্যাভ টু গো ডিগ ডিপ অ্যান্ড ওই ইন্টেনশনটা থাকতে হবে, তাহলেই দেখা যাবে যে আমাদের ওই নলেজ গ্যাদার করা বা আগ্রহ, যে আমাদের যে আগ্রহ সেটা নিয়ে আমরা উই ক্যান ডিগ ডিপ।
সো আমি স্লাইডের জন্য ওয়েট করছিলাম, আমার মনে হচ্ছে হয়তো বা কোনো টেকনিক্যাল কারণে আরিফ হয়তো বা ওইটা এখনো নিয়ে আসতে পারছে না, বাট আমি বলা শুরু করি। সো আমরা আসলে যাই করি, আমরা জানি বুঝি না হয়তো বা, বাট আমি যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, আমার যে হার্টবিট হচ্ছে, যাই হচ্ছে টোটাল জিনিসটা হচ্ছে একটা অটোনমাস নার্ভাস সিস্টেম বলে, একটা এএনএস এটাকে বলে, অটোনমাস নার্ভাস সিস্টেম, সেটার মাধ্যমে সবকিছু হচ্ছে। আমি টের পাচ্ছি না, বাট আমার যে ডাইজেশন, আমাদের যে ইমিউন সিস্টেম, আমার বডি যে ফাইট করছে, বিভিন্ন রোগ প্রতিরোধ করছে, পুরো বিষয়টাই দেখা যাচ্ছে যে আমাদের যে অটোনমাস নার্ভাস সিস্টেম সেটার দুটা ব্রাঞ্চ আছে, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। স্লাইডটা থাকলে ভালো হতো দেখাতে। সো যেটা হয় যে এই আমাদের ব্রেনের দেখা গেছে যে আমাদের সামনে এবং পিছন থেকে এই পুরো অটোনমাস নার্ভাস সিস্টেমটা আমাদের শরীরের পুরো বিভিন্ন অর্গানগুলো, আমার হার্ট, আমার কিডনি, আমার লিভার, আমাদের ডাইজেস্টিভ অর্গান বা আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান, আমাদের সবগুলো অর্গানের মধ্যে যে স্লাইডটা চলে এসেছে, যে দেখা গেছে সবগুলো অর্গানের মধ্যেই কিন্তু এই অটোনমাস নার্ভাস সিস্টেমটা গোজ ইন। সো এই যে বললাম যে কিন্তু এই অটোনমাস নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হলো সিম্প্যাথেটিক যেটা রাইট সাইডে আছে, আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা করছে যে ও তো ওই আমাদের সব ডাইজেশন অ্যান্ড অল দোজ অটোমেটিক যেসব আমাদের রেসপন্সেস সেগুলো তো করছেই, এটা ছাড়াও একটা বড় কাজ আছে, সেটা হলো ও আমাদের যখনই কোনো একটা ডেঞ্জার, যেমন যখন আমরা ধরেন মিলিয়ন ইয়ার্স ধরে তো মানুষ পৃথিবীতে, রাইট, উই আর লাইক এনি আদার অ্যানিমেলস ছিলাম। সো এখন তখন তো আর ওরা আমাদের মতো আর বাসা থাকতো না। তো এই হান্টার আর গ্যাদারের যুগে আমাদের যে অ্যানসেস্টার্সরা, ওরা দেখা যেত যে সবসময় একটা স্ক্যানিং মোডে থাকতো, যে কোনো কি একটা বাঘ বা একটা একটা ভালুক বা ইফ দেয়ার আর এনি কাইন্ড অফ প্রেডিটরস, কোন একটা কিছু আছে নাকি। সো আমাদের ওই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হলো একটা আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া আর কি। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ভাবি যে ও অ্যাংজাইটি জিনিসটা খারাপ, আসলে কিন্তু সবসময় খারাপ না। আমার যদি পড়ার এংজাইটি, পরীক্ষার মানে দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ওই এংজাইটি না থাকলে কিন্তু আমি পড়তে বলবো না। অফিসে যেতে হবে অন টাইমে, ওই এংজাইটি না থাকলে আমি রেডি হতে যাবো না। সো সেই কারণেই এই জিনিসগুলো আমাদের দরকার আছে, এবং এটার জন্য রেসপন্সিবল হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে কাজ, সেটা লেফট সাইডে যেটা আছে, সেটাও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সব অর্গানগুলো কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থেকেও যাচ্ছে। কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কাজটা, মেইন যেটা কাজ, সেটা হলো আমরা যখন রেস্ট করি, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, এটার আরেকটা নাম আর কি। সো আমরা যে রেস্ট করি তখন যে আমাদের যে ডাইজেশনটা হয়, এবং আমরা যে সেল রিপেয়ার এন্ড অল দিস থিংস, এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের জন্য হয়। প্যারাসিম্প্যাথেটিক নার্ভের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা যখন জন্মার পরে যে আমাদের যে সোশ্যাল এনগেজমেন্ট, আমাদের যে ইনফ্যান্ট, আমাদের যে বাচ্চারা, যে তাদের যে প্রাইমারি কেয়ার গিভার, তাদেরকে দেখে তাদের সাথে একটা যে বন্ড তৈরি হওয়াটা, সেটাও কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ। প্লাস এই নার্ভ সিস্টেমের, মানে অটোনমাস নার্ভাস সিস্টেমের এই অংশটাই আমাদের ক্রিয়েটিভিটির জন্য এটা জরুরি। সো দেখতেই পাচ্ছেন দুটোর এই নার্ভাস সিস্টেম গুলা ইজ ভেরি জরুরি আমাদের নিজেদের জন্য। সো একটু যদি পরের স্লাইডটা যাই, তাহলে আমরা দেখবো যে ওভারঅল অটোনমাস নার্ভাস সিস্টেমটা হলো কি আমাদের পুরো বডির ফাংশন, যে রেসপিরেটরি, আমাদের ইউরিনেশন, আমাদের সেক্সুয়াল অর্গান, আমাদের মেটাবলিজম, যে কোনো কিছু টিস্যু রিপেয়ার থেকে পুরো সব কাজটাই হলো অটোনমাস নার্ভাস সিস্টেমের কাজ। আর এর মধ্যে এটা ছাড়াও সে যেটা করে আমাদেরকে ডেঞ্জার থেকে বাঁচানোর জন্য ফ্লাইট, ফ্লি অথবা ফ্রিজ রেসপন্স। আমরা অনেক সময় দেখা যাবে যে আমাদের হঠাৎ করে আমার মানে হাতটা ভেঙে গেল, হাত ভেঙে বা আমার কেটে গেল, কেটে যাওয়ার পরে আমরা কি করি, একটা শকে চলে যাই। শকে চলে গেলে কি হয়, শকে যদি না যেতাম তাহলে আমরা উই উড হ্যাভ ব্লিড টু ডেথ। বাট যেহেতু আমরা শকে চলে যাই, সেটা কারণে আমাদের ব্লাড ইয়েটা কমে যায়, তারপর আমাদের হার্ট রেট কমে যায়। সেটা কি করে, আমাদের বডিটাকে শকে নিয়ে আসে যাতে উই ডোন্ট ব্লিড টু ডেথ। সো সেই কারণে এই যে এটা খুবই, আবার আর এটা ছাড়াও যেটা বলেছিলাম সোশ্যাল এনগেজমেন্ট উইথ আদার ম্যামালস, অন্যান্যদের সাথে যে আমাদের, সো এই নার্ভাস সিস্টেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই জন্য একটু বললাম, তাহলে যাতে আমার মনে হয় আমাদের ভবিষ্যতে নিজেদেরকে যখন আমরা জাজ করব, বুঝতে একটু সুবিধা হবে। পরের স্লাইডটা যদি যাই, সো দেখা গেছে যে এই যখন যে আমাদের এখনকার আমরা যে পৃথিবীতে আছি, রাইট, আমরা নো লঙ্গার ইজ ইন দ্য জঙ্গলস, বাট আমাদের লাইফে কিন্তু অনেক ধরনের স্ট্রেসার্স আছে। আমি ধরেন বাসায় আমি বসা, আমার বাবা মা ঝগড়া করতেছে, অটোমেটিক কিন্তু আমার যেহেতু এটা অটোমেটিক, এটা একটা অটোমেটাস সিস্টেম, আমার মানে দেখা যাবে যে আমার অ্যাড্রিনাল, যে আমার যে কিডনির উপরে আমাদের একটা গ্ল্যান্ড থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেটা দেখা যাবে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যে সামথিং ইজ হ্যাপেনিং, সো আই অ্যাম ইন ট্রাবল, অর
মা রাগ হয়েছে তার মানে এখন আমিও বকা খাবো আইসা, বা বস রাগ হয়েছে সো আমি আজকে এই যে বস চেতে গেছে কোনো একটা কিছু নিয়ে, সো একটা কিছু হইতে যাচ্ছে। সো এই যে স্ট্রেসার্স গুলা, দেয়ার আর লট অফ রিজনস দিস স্ট্রেসার্স ক্যান ট্রিগার। আমাদের শরীরে এরকম ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেসার্স ট্রিগার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা নিয়ম যে এই ট্রিগার করবে, ট্রিগার করার পরে আমরা একটা আপে যাব, গিয়ে আবার নিজেরা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, মানে এই ট্রিগার পয়েন্টে আস্তে আস্তে চলে যাবে। সো যদি ধরেন আমরা যদি এনিমেলদের ক্ষেত্রে দেখি যে ওরা একটা বাঘ একটা হরিণকে মানে তাড়া করতেছে, তখন হরিণটা তো দেখে ভয়ে কিন্তু দৌড়াতে থাকলো। তারপরে একটা সময় যখন ও দেখলো যে ঠিক আছে বাঘটা ওকে আর পেলো না, তখন কিন্তু ও চলে গিয়ে একটু পরে দেখা যাবে অন্যান্য হরিণদের সাথে গিয়ে ঘাস খাচ্ছে, পানি খাচ্ছে, ও কিন্তু ভুলেই যায়। সো অন্যান্য ম্যামালসদের সাথে, অন্যান্য অ্যানিমেলসদের সাথে আমাদের যে মানে বড় তফাৎ, যেই কারণে আসলে আমরা এখন সৃষ্টির সেরা জীব, সেটাই আসলে দেখা গেছে যে আমাদের শরীরে এরকম অনেক স্ট্রেসার গুলো আমাদেরকে ওই পিকে উঠে এটাকে কাম ডাউন করতে আমাদেরকে মানে একটু রেজিস্ট করে। সেটার কারণ হলো আমাদের কগনিটিভ রেগুলেশন, আমাদের যে হায়ার ব্রেইন, আমাদের যে মাথাটা, যে জন্য আমাদের স্ট্রেস হলে কিন্তু আমরা মাথায় হাত দিয়ে এরকম করে। সো এই হায়ার ব্রেইনটা দেখা গেছে যে আমাদেরকে মানে কগনিটিভ রেভলিউশনের কারণে যেটা হয় যে আমরা এটা ভুলি না, আমরা এটা অন্যদের সাথে গল্প করি, আমি আমার ফ্রেন্ডকে বললাম, আমি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বললাম, বা আমি এটা নিজে নিজে ভাবতে থাকলাম। সো এই স্ট্রেসার্স গুলা অ্যাক্টিভেশন হওয়ার পরে এটা আবার কাম ডাউন করে যে বেজ লাইন সেখানে আসে না। পরের স্লাইডে যদি যাই, সো ইন মানে রিয়ালিটি আমাদের আসলে টোটাল জিনিসটা যেভাবে হতে হবে যে এটা আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন। স্ট্রেসার আসবে, একটা সময় অ্যাক্টিভেটেড হবে, আমরা উইল গো ইনটু আ সেফার প্লেস, দেন ইটস গোনা কাম ডাউন। দ্যাটস হাউ ইটস সাপোজ টু ডু, যে এরকম আপ এন্ড ডাউন করে চলে যাবে, এবং উই আর গোনা হ্যাভ এ নর্মাল রেগুলেটেড ফ্লো। বাট যেটা হয় এখন আমাদের লাইফে হচ্ছে, পরের স্লাইডে যদি যাই, আমাদের কোনো একটা কারণে এই স্ট্রেসার্স গুলা কোনো একটা কারণে অ্যাক্টিভেটেড হয়, দেন ওইটা ওইখানেই থাকে। আমি কিছুতেই আর উই ক্যানট, দেয়ার ইজ নো ওয়ে উই কাম ডাউন। সো ওই যে আমাদের ফ্লাইট অ্যান্ড ফাইট যে অ্যাক্টিভেশনটা যে কোনো স্ট্রেসারের কারণে হোক, অ্যাক্টিভেট হওয়ার পরে যে ওটা আপ হয়ে গেল, ওটা দেখা যায় আপই হয়ে থাকে, ওইটা আর নেমে আসতে চায় না। সো এখন যখন একটা কোনো একটা স্ট্রেস আমাদের বডিতে যখন লঙ্গার পিরিয়ড অফ টাইম ধরে যখন আমরা কোনো কিছু এরকম অ্যাক্টিভেশন হয়ে থাকবে এবং সেটা নর্মাল হবে না, লাইক বেজ লাইনে চলে আসার কথা সেটা আসছে না, তখন কি হয় আস্তে আস্তে আমাদের বডিতে ডিফারেন্ট কাইন্ড অফ রোগ আমরা দেখতে পাই। যেমন ক্রনিক পেইন, যেমন আইবিএস, যে ডাইজেস্টিভ প্রবলেম, ফাইব্রোমাইলজিয়া, স্লিপিং প্রবলেম, অল দোজ থিংস মানে আস্তে আস্তে করে একটা গ্লাস যখন ভরা থাকে তখন কিন্তু আপনি ওটার মধ্যে পানি ঢালতে থাকলে গ্লাস কি হবে, উতরে উতরে পড়ে যাবে পানি, এটাই কিন্তু স্বাভাবিক। দ্যাটস হোয়াট হ্যাপেন্স। আমরা ওই যেহেতু আমাদের মানে সিস্টেমটা, আমাদের নার্ভাস সিস্টেমটা আমরা রেগুলেটেড না, সেই কারণে আমাদের পুরো বডিতে একটা কেওটিক সিস্টেমের তৈরি হয় এবং আমরা কখনোই ওই বেজ লাইনে ফেরত চলে আসতে পারি না। তো আজকে এই মুহূর্তে আমি একটা সবাইকে একটা সাজেশন দিব, সেটা পরে আমরা আমাদের মেইন টকে চলে যাচ্ছি। সেটা হলো উই হ্যাভ টু নো আওয়ারসেলস, অ্যাওয়ার হওয়া, যে ধরেন আমি আমার কেমন লাগছে। সো সেটার জন্য আমি যেটা শিখছি, সবাই আমাকে যেটা শিখাচ্ছে সেটা আপনাদেরকে একটু বলি। সো আমি জারাপুকে এবং ডাক্তার আশরাফকেও বলবো আমাদের সাথে, এবং আরিফকেও, যে আমরা সবাইটা করি। ইটস এ ভেরি সিম্পল থিং। আমাকে প্রতিদিন আমরা যখন কাজ করছি, অল উই হ্যাভ টু ডু ইজ লাইক ওয়েন উই আর সিটিং, লেটস সে আমার আমার ফিটটা তো আমার ফ্লোরে লেগে আছে, মাই বাট ইজ অন মাই চেয়ার, আমি পিছনে যদি হেলান দিয়ে থাকি, আমি এখানে হেলান দিয়ে থাকলাম, এই যে আমি খেয়াল করলাম, অ্যাওয়ারনেস, নিজেকে খেয়াল করছি, আমার পাটা টাচ করছে, আমার বডিটা ডিফারেন্ট জায়গায় টাচ করছে, and then pay attention to your breathing. You don't have to change anything, you just pay attention to your breathing. দেন হয়তো একটু ওরিয়েন্ট করা, আমার ডানে কি আছে বামে কি আছে, যেটা বললাম যে মানে আমরা যখন ওয়াইল্ডে ছিলাম আমরা তো কোনো একটা কিছু দেখে ভয় পালায় চলে যেতাম, এখন আমি যে আমার এনভায়রনমেন্টে যে সেফ, সেটার জন্য একটু ডানে তাকানো একটু বামে তাকানো, দেখে নিজের ব্রিদিং এবং যে আমার বডির যে ফিজিক্যাল টাচ, এটার দিকে একটু যদি খেয়াল রাখি, ইটস গোয়িং টু হেল্প আ বিগ টাইম। আই নো ইউ গাইস ওন্ট বিলিভ ইট রাইট নাও, বাট প্রতিদিন বিভিন্ন সময় কাজ করতে গিয়ে, রান্না করতে গিয়ে, মানে কোনো একটা সময় টেক আ মিনিট ব্রেক and do that. Pay attention to yourself. And then that's how we are going to regulate our system. There are like a lot of things, এটা তো একটা process, but this is the first key. এবং যোগাতে, মেডিটেশনে, মাইন্ডফুলনেসে, they all say the same thing. থ্যাংক ইউ, অনেক কথা বলে ফেললাম। সো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ডাক্তার আশরাফ, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট এগেইন আমি জাস্ট নিজের মতো করে শিখেছি এবং সেটাই সবাইকে বলার চেষ্টা করছি। সো এখন যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে এই যে আমাদের এই যে স্ট্রেসার্স গুলা লাইফে যেভাবে করে আমাদের কাছে আসছে,
how can we handle it in our work life? যদি আমরা লাইফটাকে দুইটা ভাগে ভাগ করি, যে ওয়ার্ক লাইফ এন্ড পার্সোনাল লাইফ, কিভাবে করে আপনার এক্সপার্টিস থেকে আপনি যদি একটু বলতেন যে how you see it and how you can help us regulate ourselves. থ্যাংক ইউ। আমি প্রথমে এটা বলার আগে আমি আমার কিছু ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স বলে, ডেফিনেটলি আমি যখন স্টোরিগুলো বলবো তখন আমি তাদের ছদ্মনাম ইউজ করব। সো যেহেতু দীর্ঘদিন আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার, ব্র্যাক ব্যাংক অ্যান্ড গ্রামীণ ফোনে আমরা আসলে কাজ করছি, টোটাল সাইকোলজিক্যাল সার্ভিস দিচ্ছি আমরা এই চারটা এমএনসি অ্যান্ড কর্পোরেট গুলোতে। তো সেখান থেকে আমি ছদ্মনাম ইউজ করে দুটো স্টোরি বলি, সো দ্যাট আওয়ার অডিয়েন্স ক্যান কানেক্ট যে মেন্টাল হেলথ আসলে কেন ইম্পর্টেন্ট। সো ফার্স্ট স্টোরি হচ্ছে একজন আর্কিটেক্ট। একজন আর্কিটেক্ট, আমি ডেফিনেটলি ছদ্মনাম বলছি এবং জবটাও ছদ্ম করে বলছি। উনি আসলে আর্কিটেক্ট ছিলেন না, অন্য প্রফেশন, বাট আমি মানে বুঝার জন্য। সো উনি একজন আর্কিটেক্ট ছিলেন এবং ওনার বয়স যখন 44, উনি 2017 সালে উনি 28 অগস্ট সন্ধ্যা 7টার সময় আমার কাছে আসেন এবং উনি ওনার কষ্ট বলতে আসেন বেসিক্যালি। সো ওনার কষ্ট বলার আগে উনি 10 মিনিট শুধু কাঁদছিলেন, উনি কথা বলতেই পারছিলেন না, 10 মিনিট কাঁদছিলেন। And I had to give her a lot of time to ventilate and to coming to terms. And then when she spoke out, we had a talk for about 2 hours. And from her long history, what we knew is like একটা সিম্পল কথা উনি বলছিলেন, সেটা ছোটবেলায় তার বাবা মা তাকে খুব কম্পেয়ার করতো তার ভাই বোনদের সাথে। তার 3 ভাই বোন ছিলেন, তার 2 ভাই বোন ক্লাসে অলওয়েজ ফার্স্ট সেকেন্ড হতেন। উনি যদিও খুব ভালো ছাত্রী ছিলেন, কিন্তু উনি কখনো ক্লাসে আসলে রোল 10-এর আগে আসতেন না। জাস্ট ফর দ্যাট বাবা মা তাকে খুব কম্পেয়ার করতো, বলতো যে তুমি তো আসলে ঠিক আমাদের বংশের মতো না, তোমার কাজিন বা ভাই বোনদের মতো না। এবং এই কনস্ট্যান্ট কম্প্যারিজন তার একটা কোর বিলিফ তৈরি করে, যেটা সে আমাকে অনেক লম্বা করে ডিসক্রাইব করে। বাট আমি টু মেক লং স্টোরি শর্ট, উনি যেটা বলেছিলেন যে আই ওয়াজ নেভার গুড এনাফ ফর মাই প্যারেন্টস, আই ওয়াজ নেভার গুড এনাফ ফর মাই প্যারেন্টস। উনি আর্কিটেক্ট পড়াশোনা করে, নিজের একটা ফার্ম দেয়, উনি যথেষ্ট ভালো আছেন এবং ওনার হাজবেন্ডও খুবই কেয়ারিং, লাভিং, 2 ছেলে মেয়ে আছে। একজন 44 ইয়ার্সের একজন ভদ্র মহিলার লাইফে যা যা থাকলে সে সুখী হতে পারে, ভালো থাকতে পারে, তার সব আছে। বাট জাস্ট বিকজ অফ দ্যাট কোর বিলিফ উনি কিন্তু ভালো নেই। এবং উনি ডিসথাইমিয়া নামে একটা ক্রনিক মেডিকেল কন্ডিশনে ভুগছিলেন, যার কারণে উনি প্রচন্ড সুইসাইডাল ফিল করছিলেন। এবং উনি আমার কাছে আসেন এত বছর পর কিন্তু সেটা ট্রিটমেন্ট নিতে। সো এই স্টোরি থেকে আমরা 2টা জিনিস আমরা জানতে পারি। সেটা হলো গিয়ে, এই ভদ্রমহিলা যদি আমার কাছে 20 বছর বয়সে আসতেন, ওনার সাথে কাজ করাটা আমার জন্য অনেক সহজ হতো। ওনার সাথে আমার কাজ করতে 6 মাস সময় লেগেছে কোর বিলিফটা ঠিক করতে। ডেফিনেটলি আমরা কোনো মেডিকেশন ইউজ করিনি, এটা করার কোনো প্রয়োজন নেই, আর 6 মাস কাজ করতে হয়েছে। উনি যদি একটু ইয়াং অবস্থায় আসতেন, আমাদের কিন্তু এত সময় লাগতো না, আমরা হয়তো 1 মাস বা 2 মাসে এটা কারেক্ট করতে পারতাম। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাই সবাইকে, যে আমরা যদিও লাইফে অনেক হ্যাপি, হয়তো আমাদের অনেক কিছু আছে, বাট স্টিল আমাদের মেন্টাল হেলথ কিন্তু আমাদেরকে অনেক হার্ট করতে পারে। এটা ঠিক না যে যারা সুখী বা যারা খুব সফল তাদের মেন্টাল হেলথ ইস্যুস হয় না। মেন্টাল হেলথ কোনো ধনী বা গরিবের রোগ না, এটা সবাইকে এফেক্ট করতে পারে। দিস লিডস আস টু মাই সেকেন্ড স্টোরি, যেখানে আরেকটা স্টোরি বলতে চাই। যে আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড আমার কাছে এসেছিলেন, উনি রেফার্ড বাই আ কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার আর কি। তো উনি বলছিলেন যে তার একটা মানে এমআই হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। সো ব্লাড কোলেস্ট্রল ঠিক, ডায়াবেটিস সব ঠিক আছে, কোনো কারণ নেই, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে। ওনার বয়স ছিল 35। সো আমি যেটা দেখলাম, ওনার এই হার্ট অ্যাটাকের নাম্বার 1 কজ ছিল আসলে আনরিজলভড স্ট্রেস, যেটা নদী আপা বলছিলেন এতক্ষণ, যে স্ট্রেস থেকে আসলে কি হতে পারে। ওনার 2টা স্ট্রেস ছিল। উনি একটা এমএনসিতে জব করতেন এবং ওখানে উনি খুবই পারফেকশনিস্ট অ্যাটিটিউডের ছিলেন। 6টা পর্যন্ত অফিস, বাট রাত 9টা-10টার আগে তার কাজ শেষ হতো না। তার লাইন ম্যানেজার তাকে বলতো, তার বস তাকে বলতো যে তুমি চলে যাও বাসায়, বাট তার কাছে তার কাজের এক্সপেকটেশন মানে ঠিক হচ্ছে না, এটার জন্য তার প্রচন্ড লোড হতো। যখন বাসায় ফিরতেন, তার সাথে যেটা হতো, তার ওয়াইফের সাথে তার মার, যেটা আমাদের কালচারালি অনেক সময় হয়, একটা গ্যাপ ছিল। সেই গ্যাপটা সে আসলে সলভ করতে পারছিলেন না, কারণ উনি একটু প্যাসিভ মেন্টালিটি ছিলেন, আর তার মা বেশ একটু টক্সিক মেন্টালিটি ছিলেন। সো এই 2টা জিনিস ওনার লাইফে এত বেশি হার্ট করেছে এবং বদার করেছে, যে 4টা বছর দীর্ঘ সময় চলার পর, যদিও সে খুবই লিন অ্যান্ড থিন এবং তার কোলেস্ট্রল, ব্লাড গ্লুকোজ সব ঠিক আছে, সে কিন্তু একটা হার্ট অ্যাটাক করে। তো তার সাথে বসে কিন্তু আমরা কাজটা করেছি। তো মেন্টাল হেলথ নিয়ে আমরা যখন কথা বলি, খুব ইম্পর্টেন্ট বোঝা যে সবাই কিন্তু আসলে ভারসাম্যহীন না, সবাই কিন্তু আসলে ম্যাড বা সাইকো বা আমরা যেটাকে তথাকথিত পাগল বলি তা না। ওভারঅল পুরো মেন্টাল হেলথে মাত্র 1% আসলে সাইকোসিস বা আমরা তথাকথিত লেমেন টার্মে যাদের পাগল বলি, মাত্র 1%। বাকি 99% মানসিক রোগ কিন্তু আমার আপনার মতো সুস্থ স্বাভাবিক মানুষ, যারা কিনা হয়তো এখন 6 আউট অফ 10, বাট আমরা তাদের উপর কাজ করে সেটাকে 7 বা 8 আউট অফ 10 করতে পারি। অথবা তারা হয়তো 8 আউট অফ 10 ছিলেন,
কোনো একটা কারণে তাদের একটা প্রবলেম যাচ্ছে লাইফে, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল, ফ্যামিলিয়াল, সে কারণে তারা 8 থেকে 5 এ চলে এসেছেন। আমরা কাজ করে কিন্তু সেই 5 কে 10 করতে পারি। সো দিস ইজ ওয়াই মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট। যেটা নদী আপা বলছিলেন যে সবসময় কিন্তু মাথা নষ্ট হতে হবে বা ভারসাম্যহীন বা সিজোফ্রেনিয়া, তা না। আমাদের প্রত্যেকের প্রোডাক্টিভিটি বুস্টিং এর জন্য আসলে মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট, এবং এক্স্যাক্টলি এই কাজটাই আমরা কিন্তু ব্রিটিশ এমব্রিয়ান টোবাকো, ইউনিলিভার, ব্র্যাক এন্ড গ্রামীণফোনে করে থাকি। ওনারা সবচাইতে ফাংশনাল এবং প্রোডাক্টিভ এমপ্লয়ি কিন্তু আমাদের দেশের, আমি যদি বলবো স্টিল তারা অনেক মানুষ আমাদের কাছে অফলাইন এন্ড অনলাইনে আমাদের কাছে সার্ভিস নেন জাস্ট ফর পারফরমেন্স ও প্রোডাক্টিভিটি বুস্টিং। সো দিস ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট। নদী আপা যেটা বলছিলেন, আমি খুব, যেটা আজকে সময় কম, আমি অল্প কিছু জিনিস বলি। এই সময় প্যান্ডেমিকে আমরা যদি স্ট্রেসটাকে কমিয়ে রাখতে চাই, নাম্বার ওয়ান জিনিসটা আমি বলতে চাই সেটা হলো গিয়ে আপনার, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই সময়টা, যদিও আমরা অনেক জায়গায় শুনছি যে আমাদের একটা স্কিল শেখা ভালো, আমাদের একটা টুল শিখতে হবে, বাসায় বসে থেকো না, সামনের পৃথিবী অনেক কঠিন, তো তুমি কিছু না কিছু শিখো। বাট দ্য থিং ইজ, সবার কিন্তু মানসিক জোর এক না, সবাই কিন্তু জিনিসটা পারছে না। আমরা যখন শুনছি প্রতিদিন বিশ্বে 2000-3000 মানুষ মারা যাচ্ছে, কিছু কিছু সময় আরো বেশি, এটা স্বাভাবিক আমাদের উদ্বেগ সৃষ্টি করে, আমাদের ওয়ারি হয়, আমাদের বাচ্চাদের ফিউচারে আমাদের ওয়ারি হয়। সো এই সময় ইট ক্যান বি আ প্রেফারেন্স, বাট ইট শুড নট বি আ ডিমান্ড। লাইক আমি পারছি, আমি আমার বেশ কিছু পড়াশোনা করছি, আমি আমার বেশ কিছু মানে রিসার্চের কাজও করছি, বাট এটা আমি যেন আরেকজনের উপর চাপিয়ে না দিই, আরেকজন যেন না ভাবে যে ডক্টর আশরাফ পারছে, আমাকেও পারতে হবে। আওয়ার মেইন অবজেক্টিভ শুড বি টু সার্ভাইভ। হ্যাঁ, শুড বি টু সার্ভাইভ। কারণ এই আনহেলদি একটা এক্সপেকটেশন গ্যাপ থেকে কিন্তু অনেকে ডিপ্রেশন হচ্ছে, যে সবাই এরকম পারছে, সবাই মানে ব্যায়াম করছে, সবাই অনেক কোর্স করতেছে, বাট আমি মনে হয় পারতেছি না, আমি মনে হয় আসলে খুব স্টুপিড, বা আমি মনে হয় খুব উইক। এই এক্সপেকটেশন গ্যাপটা আমাদেরকে মানে আমাদের বাড়তে দেওয়া উচিত না। আমাদের বুঝতে হবে যে আপনি যদি করতে পারেন, ইটস ভেরি গুড। আপনি যদি শুধু সার্ভাইভ করতে পারেন, দেন ইউ আর অলসো 10 আউট অফ 10। সো দিস শুড বি দ্য ফার্স্ট মাইন্ডসেট, যেটা আমাদের সবাইকে প্রিচ করা উচিত, এবং বলার সময় আমাদের বলা উচিত যে না, সবার সবকিছু পারতে হবে না, উই জাস্ট নিড টু সার্ভাইভ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যদি স্ট্রেসটা কমিয়ে রাখতে চাই, আমাদের সোশ্যাল মিডিয়া ইউজটা আসলে অনেক কমাতে হবে। সোশ্যাল মিডিয়া যেটা করে, সোশ্যাল মিডিয়াতে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া একটা ডাবল এজ সোর্ড এর মতো। আমরা যেমন এই যে একটা ছুরি দিয়ে আমরা আপেল কাটি, ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে, আবার আমরা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতেই সবার সাথে কথা বলছি। So it has downside and upside both. Absolutely. Social media is amazing. I use social media a lot. But the thing is, it's a double-edged sword. যে আমি যেটা বলছিলাম, যে সোশ্যাল মিডিয়া একটা চাকু দিয়ে আপেল কাটা যায়, ডাক্তার অপারেশন করে, এন্ড দেন একটা চাকু দিয়ে একটা ডাকাত কিন্তু আবার ছিনতাইও করে। সোশ্যাল মিডিয়া এরকম। আমাদের সোশ্যাল মিডিয়া যেটা হয়, আমাদের প্রচুর নেগেটিভ এনার্জি দেয়। কারণ আমরা যেটা দেখবো যে সোশ্যাল মিডিয়ার অনেক সময়, একটা ব্লুমসবার্গ একটা রিসার্চ হয়েছিল মার্চ মাসে, তারা দেখাচ্ছিল যে করোনা রিলেটেড যত নিউজ ওয়ার্ল্ড ওয়াইড মানে প্রকাশিত হচ্ছে, তার 62% আসলে ফেক নিউজ হচ্ছে। আমরা তখন সোশ্যাল মিডিয়াতে যাই, এই নেগেটিভ এনার্জি গুলো কিন্তু আমাদের বদার করে। আমি জাস্ট একটা থট এক্সপেরিমেন্ট দিতে চাই সবাইকে, যেটা বুঝতে সুবিধা হবে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদেরকে আসলে প্রভাবিত করে। ধরুন আপনি একদিন শুনলেন, বা আমরা শুনলাম যে 1 মাসে, আমি জাস্ট বাংলাদেশের কথা বলি, 1 মাসে বাংলাদেশে 3000 মানুষ মারা গিয়েছে কোনো কারণে। এটা একটা আমরা নিউজ পড়লাম। আমাদের এই নিউজটা আমাদেরকে কতদিন ভাবাবে? সর্বোচ্চ 10 দিন বা 15 দিন, এর বেশি কিন্তু আমাদেরকে এটা ভাবাবে না। আমরা একসময় ভুলে যাব, অন্য কাজে মনোযোগী হয়ে যাব। বাট এই নিউজটাই যদি আমি প্রতিদিন শুনি যে প্রথম দিন 100 জন মারা গিয়েছে, দ্বিতীয় দিন 100 জন মারা গিয়েছে, তৃতীয় দিন 100 জন মারা গিয়েছে, এবং এটার আরো ধরেন 100টা শেয়ার, 100টা পেজে দেখতেছি, প্রতিদিন আমার ব্রেনকে মানে নক করা হচ্ছে 100 জন মারা গেছে, 100 জন মারা গেছে, 100 জন মারা গেছে। মাস শেষে কিন্তু আপনি দেখেন 3000 জনই মারা গিয়েছে। একটা নিউজ এসেছিল হচ্ছে আপনার একদিনের জন্যই, যেটার হাফ লাইফ ছিল হয়তো 15 দিন, আর একটা হচ্ছে প্রতিদিন আমাদেরকে মানে নক করছে, যেটার কারণে আমি যেটা সবাইকে বলি যে এই সময় যদি আমরা, যারা স্পেশালি একটু ভালনারেবল, যারা পারছি না, যাদের অ্যাংজাইটি বেশি হচ্ছে, আমি বলি যে সোশ্যাল মিডিয়া ইউজটা আপনারা বাদ দেওয়া দরকার নেই। আপনারা দিনে 2 ঘন্টা ইউজ করেন, আপনার WHO ফাইন্ডিংস গুলো দেখেন, আপনারা জন হপকিন্স ইউনিভার্সিটি ফাইন্ডিংস গুলো দেখেন, আমার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ফাইন্ডিংস দেখেন। সবকিছুকে বিশ্বাস করাটা উচিত না। আর সোশ্যাল মিডিয়া আরেকটা যে জিনিস সমস্যা করে, আমাদেরকে ইমোশনালি নাম করে। আমরা হয়তো একটা নিউজ দেখছি যে আপনার ডেথ রেট বাড়ছে, আরেক দেশে কমছে, আবার আমরা হয়তো একটু কোরআন হাদিস পড়তেছি, আবার হয়তো আমরা একটা গান নাচ দেখতেছি, আবার একটা ফুটবল ম্যাচ দেখতেছি, মানে সবকিছু মিলে না লাস্টে আমরা ঠিক বুঝি না যে মানে আসলে কি হচ্ছে। হ্যাঁ, উই বিকাম ইমোশনালি নাম, এন্ড ইমোশনালি নাম হলে কিন্তু আমাদের স্ট্রেস লেভেল অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়, যেটার ফলে আমাদের কর্টিসল বেড়ে যায়, আপু যেটা বলছিলেন, এবং কর্টিসল বাড়লে কিন্তু ইমিউনিটি কমে যায়। আর এই করোনা ভাইরাসকে আমাদের যদি মোকাবেলা করতে হয়, উই নিড আওয়ার ইমিউনিটি টু বি স্ট্রং। থার্ড যে পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা দিয়ে আমি শেষ করবো, আমার সময় কম, আমরা যারা আপুর কাছ থেকে অনেক কিছু
কিছু শুনবো, সেটা হচ্ছে কি we shouldn't be always in a mindset of blaming, or we shouldn't play a victim card always. আমাদের দেশে যেটা হয় অনেক সময় যে আমরা সবসময় মনে করি যে আমার পিছে কেউ লেগে আছে। হ্যাঁ, আমরা আমরা যেমন আমরা সরকারকে ট্রাস্ট করি না, সরকারকে মানুষ ট্রাস্ট করে না, অথবা ভাড়াটিয়া বাড়িওয়ালাকে ট্রাস্ট করে না, বাড়িওয়ালা ভাড়াটিকে ট্রাস্ট করে না, তারপর সাংবাদিক ডাক্তার ট্রাস্ট করে না, ডাক্তার সাংবাদিক ট্রাস্ট করে না। আমরা মনে করি করোনা হলে বোধহয় আমরা হসপিটালে জায়গা পাবো না। আমাদের আগে থেকে আমরা খুব নেগেটিভ, এবং আমরা মনে করি যে আমরা আসলে পাবো না। দেখুন, নিউ ইয়র্কের মতো জায়গায় কিন্তু হসপিটাল কলাপস করেছে, সো এটা খুব স্বাভাবিক যে কুর্মিটোলা হসপিটাল বা কুয়েত মেথির হসপিটাল একসময় কলাপস করবে। ইটস ভেরি ন্যাচারাল। বাট আমরা যদি আগে থেকেই মনে করি যে সবকিছু নেগেটিভ, আমার সাথেই খারাপটা হবে, আমি চিকিৎসা পাবো না, দেন দ্যাটস এ হিউজ প্রবলেম। আমাদের এই লাইফে আমাদের ব্লেসিংটাও বুঝতে হবে। আমরা লাইফ স্ট্রিম থেকে আর্তনাদের পাশে নামে একটা প্রজেক্ট করছি, যেখানে আমরা খুব গরিব মানুষদের হেল্প করার চেষ্টা করছি, অল্প স্কেলে 2000 ফ্যামিলিকে। তো ওটা করতে গিয়ে আমরা দেখছি মানুষ কত অসহায় আসলে, এবং আমরা কতটা ভালো আছি। আমরা অ্যাটলিস্ট বাসায় আছি, এবং আমাদের 3 বেলা খাবার আছে, আমাদের ছেলেমেয়েরা আমাদের সাথে আছে, বাট মানুষের যে কত কষ্ট, এটা আসলে চিন্তার বাইরে। তো আমাদের এই ভিকটিম রোল প্লে করা, ভিকটিম কার্ড প্লে করার অ্যাটিটিউডটা আমাদের জন্য খুব খারাপ। সো এই 3টা জিনিসই আমি আপাতত বলতে চাই স্ট্রেস কমানোর জন্য। ডেফিনেটলি আরো অনেক কিছু আছে, আমরা যারা আপুর কাছে শুনবো, এবং শেষে হয়তো আমি আরো কিছু অ্যাড করবো। থ্যাংক ইউ ডক্টর আশরাফ। আপনি যেটা বলেন, আসলে আমাদের গত পর্বেও আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমরা সবসময় ভাবি ওয়াই মি, আমার সাথেই কেন এরকম হলো। বাট আসলে এই টোটাল জিনিসটাকে আমাদের এই অফকোর্স এই মাইন্ডসেটের সাথে আমাদের যে নতুন এটা আমাদের জন্য, সেটাতে একটু সময় লাগবে আমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে। সেটার জন্য আমাদের কান্না পাবে, মন খারাপ হবে, ইটস অল ফাইন, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইফ উই অ্যাকসেপ্ট ইট অ্যান্ড উই ফিল ইট, দেন উই ক্যান মুভ অন। আমাদের যেটা হয়, আমরা এটাকে আসলে মনে হয় যেন ফাইট করতে চাই। সো সেই কারণে আমাদের শরীরের মধ্যেই আমরা এটাকে ধরে রাখি। আমরা ভাবি যে না, এটা হবে। সো উই নেভার ওই স্ট্রেসারটাকে আসলে গো ডাউন করতে দেই না। সেই কারণেই দেখা যায় যে এটা পিকেই থেকে যায়, এবং দেন it creates lot of different kind of problems within our body। এই জন্যই তো দেখা যায় কোমরে ব্যথা করে সবচেয়ে বেশি স্ট্রেস হলে, অথবা ঘাড়ে ব্যথা করে সবচেয়ে বেশি। আপু তো We lost Nodi for a second there. how are you dealing with it, and তোমার এমপ্লয়িরা কিভাবে, how are you motivating them, and how are you motivating yourself, কিভাবে টোটাল জিনিসটা তুমি ডিল করছো? Okay, so যদি শুরু করি, আমি একটু প্রি-কোভিড আমার লাস্ট ফিউ ইয়ার্স এর কথা একটু বলি। আমার লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে very strongly on 26th of October 2018 when we suddenly woke up one morning and আমার বেস্ট ফ্রেন্ডের মতো আমার ছোট বোনের হাজবেন্ড, he died from an extremely traumatic fire accident, and within just a matter of 15 minutes he was gone. So that sort of impacted my family like a thunderbolt. হঠাৎ করে মনে হলো একটা বাজ পড়লো আমাদের। সেটা থেকে বেরিয়ে আমরা এখনো কেউ আসতে পারিনি। কিন্তু সবচেয়ে অ্যামেজিং যেটা হচ্ছে যে আমার বোন, she was 2018, she was 37 at the time, she's now got a 4-year-old and a 2-year-old. So আমরা ট্রমাটা হঠাৎ করে ফেস করার পরে my sister sort of stood up like statue of liberty. আমরা খুব amazed হয়ে গেলাম, because আমি এখনো এই ট্রমাটা নিয়ে ডিল করতে পারি না। আমার বাবা এখনো কাঁদেন, আমরা ভাই বোনরা একসাথে হলে আমরা ভেঙে পড়ি, but my sister somehow is going on very strongly. My mother has been an instrumental person behind her, হ্যাঁ, কিন্তু আমার উপর এটা একটা বিশাল নেগেটিভ চাপ সৃষ্টি করেছে। একটা জিনিস আমি বলবো, Dr. Ashraf, thank you so much for being in the profession that you are. My sister did seek out and go and see a therapist. She did talk to that person, and that person gave her some breathing exercises, gave her certain ways to think, alternative thinking styles, jeta take tremendously help korche. So this has been a proof over the last 1.5 years, you know what, trauma happens, and we can't get over it, but we can somehow manage it. অনেকে বলে যে হ্যাঁ, তোমার বোনকে তো শক্ত হতে হবে, ওর 4 বছরের 2 বছরের বাচ্চা আছে, 2টো মেয়ে আছে, so she has to become strong যেটা ডক্টর আশরাফ বলছিলেন is not very easy. has to বলতে কিন্তু কিছু নাই, নদীও বলছিলে তুমি একটু আগে, accept করে নেওয়া is very very difficult, and আমরা চেষ্টা করছি, আমরা এখনো স্ট্রাগল করছি, and তার মধ্যে হঠাৎ করে আমি চাকরি চেঞ্জ করলাম, আমি নতুন একটা কাজে গেলাম,
and just about আমাদের একটা পিক সিজন শুরু হওয়ার মধ্যে কোভিড এসে স্ট্রাইক করলো। সো আমি আমার ফ্যামিলির কথা একটুখানি বললাম, এখন অফিসে কিভাবে এটা নিয়ে ডিল করছি। আমরা কাজ করি 100% আমেরিকার সাথে। আমেরিকাতে আমাদের most of our কাজ is coming to a complete standstill in the next 2 to 3 weeks এর মধ্যে। So this is a stress that we are dealing with on a daily basis. My chairman, myself, the top management, we're continuously working on how we will sustain, how we will stay alive. একটু আগে ডক্টর আশরাফ যেটা বললেন, very important. আজকে একটা কোট দেখলাম, I don't know if it's actually Jack Ma saying what he did, but basically the quote said that 2020 has to be about staying alive. It doesn't have to be about me learning a new skill. Dr. Ashraf যেটা বললেন, it is not necessary that I have to do something, মানে একটা চমৎকার কিছু করে ফেলতে হবে। আমাদের এই বছরটা কোনো মতে দাঁত কামড়ে বেঁচে থাকতে হবে, তারপরে 2021 থেকে শুরু হবে আমাদের জীবন। So yes, Bee Gees' Staying Alive should be our motto song this year. However, এটা বলতে গিয়ে যদি এখন বলি, it is very difficult, it is not easy, we are all stressed. আমি নদীকে সেদিন বলছিলাম যে I am supposed to be chief inspiration of Navid's Comedy Club, and that is a role that I've been playing for the last 10 years. I'm a mother of 3 children. I have to balance work, I have to balance my family, I have aging parents-in-laws, I have my sister, my family members, my brother, my parents. সবার সাথে কিন্তু কারোর সাথে দেখা হচ্ছে না, but the 5 of us are home. So এগুলাকে কি করে ম্যানেজ করছি? It is not easy. It is not easy at all. I have a khala whose children are in the US, and উনার সাথেও আমার কথা যত না হয় হোয়াটসঅ্যাপ হচ্ছে, মেসেজিং হচ্ছে। সো কাউকে কিছু হেল্প করতে না পারাটা একটা বিশাল আমার কাছে স্ট্রেস মনে হচ্ছে। তো আমি কি করছি? আমি নদী, ইউর রাইট, ইন দ্য মিডল অফ মাই তাহাজ্জুদের নামাজের মাঝখানে হয়তো রাত্রে 3টার সময় বাথরুমে গিয়ে হাউমাউ করে কাঁদছি। সবাই যখন ঘুমিয়ে আছে তখন প্যানিক অ্যাটাক উঠছে। How am I managing it? I'm not being able to call anybody right then, because কি হবে, প্যানিকটা আমি স্প্রেড করব। আমি চাচ্ছি না প্যানিকটা স্প্রেড করতে। কোভিড এর কোয়ারেন্টাইনের ফার্স্ট 2 উইকস আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। আমি ইনফ্যাক্ট কিছুদিন স্লিপিং মেডিকেশন নিয়ে একটা দুটা কোনো মতে ঘুমাতে চেষ্টা করে একটু সাইকেলটা চেঞ্জ করে, then I started thinking যে you know what, I'm married to a comedian. He was also impacted. You know, it's not easy. He had to make people feel positive. It is a very difficult task when we don't know, আমরা ব্ল্যাক হোলের মধ্যে আছি, আমরা জানি না কি হবে, রাইট? তো আমাদেরকে সবাই এক্সপেক্ট করছে আমরা পজিটিভ থাকছি, চেষ্টা করছি আমাদের। So that's when I came up with some ideas যে কোয়ারেন্টাইন আমরা কি করতে পারি to help each other. So quality time, আমি সারা জীবন বলেছি I want to spend some time with my children. আমি in fact 8th of March was my birthday, and I called Navid and I said, Navid, I'm to time off me, I want to spend with my children. And the quarantine started on the 23rd, 24th. And Navid looked at me and said, Zara, don't ask for these things. Just look what the whole world has come to a standstill. And it literally freaked me out quite a bit. যে ঠিক আছে, এরকম কিছু আর চাবো না। I want to go back to work. আল্লাহর আগে ডিরেক্ট একটা দরজা খুলে গেছে, তুমি যাবো না, এরকম দরকার নাই, এরকম আল্লাহ মাফ করুক, এরকম দরকার নাই। So true, I am getting to spend some quality time with my children. So after the initial panic attack stopped, we realized that এটা এখন আল্লাহর হাতে, আর মেডিকেল সায়েন্সের হাতে। উনারা যতদিন ভ্যাকসিন বের করতে পারবেন না, কিংবা the germ will not mutate into something like SARS or some other form, আর আমরা continuously bombarded by fake news and this, and put a hairdryer in your mouth, and if you have this you are going to die, and this is going to happen. আর কোভিড এই যে প্রত্যেক দিন 100 জন মারা যাচ্ছে, আজকে 51 জন মারা গেল, আজকে 57 জন মারা গেল, a continuous bombardment of news. So আমরা কি করব? Yes, stop social media for some time. I totally agree with Dr. Ashraf. Navid আমাকে বললেন যে যারা তুমি তো কন্টিনিউয়াসলি ফেসবুকে, অবশ্য আমার কাজ, I'm on Skype all the time with the US and with our the team who's working from home. So I'm limiting the news that comes to me. I have decided that I will put up all positive news on my wall. আমি পজিটিভ নিউজ ছাড়া কোনো কিছু শেয়ার করব না। This is something I've taken as a decision. And আমি আসলে বসে আমার বাচ্চাদের সাথে পেট্রোল দেখছি, আমার বাচ্চাদের সাথে আমার মেয়েদের সাথে ফ্রেন্ডস দেখছি, আমার বড় মেয়ের সাথে বসে বিগ ব্যাং থিওরি দেখছি। So I am spending quality time with them. I'm spending this time যেটা আমি আগে করতে পারিনি। I'm also aligning myself. I'm trying to recalibrate. I'm praying. It's Roja.
So this is a great time for us to, hit the mat back, reset our selves and recalibrate once again. So I'm trying to do a little bit of exercise. It's a little difficult, but I'm trying to align myself into the center where I can breathe. My sister, আমি যখন panic করি, my sister tells me, Zara, breathe, do the breathing exercise. So I do. I have such stress that sometimes I just call her and she helps me breathe. It's the other way around. I should be helping her, but she's honest. She's like Statue of Liberty for me. So she encourages me to manage my stress. তারপরে একটা হচ্ছে আমি টাইম আউট নিচ্ছি। আমি মাঝখানে 4.5 ঘন্টার বেশি ঘুমাচ্ছিলাম না। So এখন I spend 1 or 2 days in a week where I actually sleep 8 to 10 hours a day. I'm trying my best and I'm doing it with my children huddled with me like a mother hen. We are sleeping, but it's not easy. সবাই এটা হয়তো পারছেন না, সবার জন্য এটা খুবই ডিফিকাল্ট হচ্ছে, বিকজ অনেকের বাচ্চারা বাইরে পড়তে গেছে, অনেকের বাবা মারা দেশে, তারা ঢাকায় স্টাক। সো there are lots of challenges, কিন্তু আমরা আমাদের নিজেদের এনভায়রনমেন্টের মধ্যে যদি if we can make it work, এটা I think will help us. The other thing I'm trying my best to do is call people and reach out. There are people I haven't spoken to in 3 years, 4 years. So I'm sending a message, Facebook, a messenger, a WhatsApp message, and I'm reconnecting. So this is helping. This is helping a lot. And as far as reaching out and helping others, আমাদের নিজেদের মধ্যেই আমাদের যদি, if you see horizontally, backward linkage, people who help us, people who work with us in the salons, tailors, আমাদের food delivery people. So just if you do a little bit of backward or horizontal linkage, you can see there will be immense number of people you can help right around you. So if you do that on a micro scale and everybody else in the community does that, I strongly believe that we can come out of this as far as supporting livelihood as well as saving lives. So this was my little synopsis of the COVID phase that we are experiencing. Thank you, Apu. আমি শুনতে পাবো তুমি এমনি ওভারঅল বললে যে how you are managing it, and I think like how everybody is saying that the best way to actually come out of it is যে gratefulness, taking the time to see around you and then like একটা রিসেট বাটনের মতো করে আচ্ছা আমি কি মিস করছিলাম, what's really important. So তুমি ওই ইম্পর্টেন্ট জিনিসগুলোতে সময় দিচ্ছ এবং অলসো ট্রাইং টু হেল্প। এটাও লাইক মেন্টাল হেলথের সব জায়গায় সবাই বলছে যে বিভিন্ন এক্সপার্টসরা বলছে যে গ্রেটফুলনেস অ্যান্ড হেল্পিং আদার্স আর টু কি থিংস, যেটা আসলে আমাদেরকে টোটাল ক্রাইসিসের মধ্যে আমাদের সবাইকে গ্রাউন্ডেড করে রেখে এবং আমরা এটাকে বের হয়ে আসার জন্য মোর প্রিপেয়ার্ড করে রাখবে আমাদেরকে ফিউচারে। বাট আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে তুমি how about your employees, মানে তুমি বাসায় তো it's within your control, right? These are something তুমি নিজে করতে পারছো, বাট ওয়ার্কের ক্ষেত্রে বা তোমার সাথে যারা কাজ করে তাদের ক্ষেত্রে how are you cheering them up and what are you doing? মানে do you have any strategy for them like you have some strategy for your personal life? So I have an extremely engaged, boss, Mike Kazi. I'm sure you are all aware of Mike and his work for the last 10 years. So what he has done is we're all on Skype together. We have a core team that is working from home, night shift. So they're all, as we speak, they're all on Skype right now and working. They're in fact, আমরা set up করে দিয়েছি, the dual monitor PC পাঠিয়ে প্রত্যেকের বাসায় আমরা 30 জনকে set up করে দিয়েছি to be live. So এদের সাথে we are continuously in touch. For the people who are not working continuously এখন, who are at home, তাদের জন্য we have a WhatsApp group. So I'm in touch with them off and on via the WhatsApp group. Anybody can access me at any point in time. And for the people who are actually working, Mike regularly talks with them. I'm also coming in সকাল 5টার সময় right before Fajr, between Sehri and Fajr ওই সময় we're saying goodbye to each other, wishing each other a good day. When they log in at right before Maghrib, we say hi to each other. How is it going? কেমন যাচ্ছে? খবর নিচ্ছি, একজন আরেকজনের খবর নিচ্ছি। কারো কোনো প্রবলেম হলে they're directly reaching out, either Mike or me or even our CIO Arif Bhai. So we're very much connected with the team right now. দুঃখিত, মেবি নদীর লাইনটা ফ্রিজ হয়ে গেছে। সো নদী বোধহয় আবার ফেরত আসবে আমাদের মাঝে। তো এই মুহূর্তে আমরা আসলে যে কথাগুলো বলছিলাম যে আমাদের একজন দর্শক আসলে আমাদের কাছে একটা প্রশ্ন করেছে
যদি প্রশ্নটা পড়ে আসি ডক্টর সাইদুল্লাহ সাহেব আপনার কাছ থেকে জানতে পাই যে আমার একটা অনেক বড় প্রবলেম আছে যে আমি যদি কোনো ডেড পিপল দেখি ওই ফেসটা আমি সহজে ভুলতে পারি না। সহজে ভুলতে পারি না, রাতে ঘুমাতে গেলে প্রতিদিন চোখের উপর ভাসে, ঘুমাতে পারি না। আমার ছোটবেলার অনেক কিছু ভুলে যাই, বাট এই জিনিসটা ভুলতে পারি না। আমি কি করতে পারি? এর মধ্যে নদী এসে পৌঁছে গেছেন। তো ডক্টর সাইদ সাহেব আপনি যদি এইটা অ্যান্সার দেন এবং পরবর্তীতে নদী আবার চালু থাকবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো মিস নিপুণা নিপু, আমি যেটা বলতে চাই এটা এক ধরনের রিউমিনেটিং থট যেটা আপনার হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে এটা একটা খুবই নর্মাল, বাট আপনারটা নর্মালিটি যেতে বেশি কিনা এটা বোঝার জন্য আপনার আসলে একদিন একটু প্রফেশনাল হেল্প সিক করলে খুব ভালো হয়। কারণ দেখা যায় যে এই প্রবলেমটা শুধুমাত্র আসলে এটার কারণে হয় না, অনেক সময় একটা অ্যাংশিয়াস পার্সোনালিটি থাকে, সেটার সাথে জিনিসটা লিঙ্কড হয়, এবং এই থট থেকে আপনার যে এক্সাজারেটেড রেসপন্স হচ্ছে সেখান থেকে আপনার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি আমরা করতে পারি, আমি শিওর যে জিনিসটা অনেকটা কমে যাবে। রাইট? সো প্রথম কথা হচ্ছে আপনার জিনিসটা কেন আসতেছে এটা বোঝাটা জরুরি। সেকেন্ড হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি আপনি অ্যাপ্লাই করেন সেটা আপনার জন্য ভালো। আপনি যেটা অবশ্যই করবেন না সেটা হচ্ছে গিয়ে সিডেটিভস নিবেন না, কারণ এটা এরকম সমস্যা অনেকে আমরা দেখি 3 মাস 4 মাস 5 মাস সিডেটিভস নিয়ে থাকেন, যেটা আসলে প্রবলেমটাকে আরো বাড়ায়, কারণ সিডেটিভস এর ফলে অনেক সময় নাইটমেয়ারস এই জিনিসগুলো বেড়ে যায়। সো আপনার এই প্রবলেমটা খুব সাধারণ প্রবলেম না, আবার এরকমও না যে এটা আসলে খুব অনেক বেশি জটিল, কিউরেবল না। আপনি প্রফেশনাল হেল্প সিক করেন নিয়ার বাই কোনো সাইকিয়াট্রিস্টের সাথে, আমি শিওর এটা 2-3 সপ্তাহের মধ্যে চলে যাবে। সো একটু অ্যাড করি আপনার সাথে কথা, দেখা গেছে যে আসলে আমাদের যখনই কোনো ওই যেটা বলছিলাম প্রথমে, কোনো একটা স্ট্রেসার্স আমাদের লাইফে মানে আমাদের আসে এবং ওইটা একটা পিরিয়ড অফ টাইম ধরে থাকে, যে দেখা যায় যে আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়। এর মধ্যে একটা, যেহেতু ডক্টর আশরাফ বললেন সেই জন্যই এটা মনে হলো যে আমরা সিডেটিভ খাই, বা আমরা ওভার ইটিং করি, বা আমরা অনেক রাগ হয়ে যাই এবং কন্টিনিউয়াসলি আমাদের অনেক মেজাজটা অনেক বেশি খারাপ থাকে এবং সবসময় এজিটেটেড হয়ে থাকি। এবং দেয়ার লট অফ থিংস, কিন্তু যেটা যে হয় এটা যেটা যে বায়োলজি অফ যেটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে শুরুতেই, যে আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেম, সেটার সাথে কিন্তু টোটাল জিনিসটা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এটার আসলে একটা বায়োলজিক্যাল কারণ আছে। এবং আমি আসলে এটা হচ্ছে কোনো কারণ ছাড়া হচ্ছে, এটা আমাদের আসলে বডি, মানে আমাদের বডি যখন আসলে এগুলো করছে তখন আসলে দে আর গিভিং আস ওয়ার্নিং, ইটস লাইক দে ওয়ান্ট আওয়ার অ্যাটেনশন। আমার ওই অর্গানগুলা, আমার বডি আমাকে বলছে যে ইউ নো হোয়াট, পে অ্যাটেনশন টু মি। সো মানে হ্যাভিং আ মেডিকেশন ইজ নট লাইক পেইং অ্যাটেনশন, উই আর জাস্ট আসলে দূরে সরায় রাখছি। যত আমি মনে থাকবো যে খুব সুন্দর করে বলে যে ইন্টেনশন এন্ড অ্যাটেনশন, আমার ইন্টেনশন থাকতে হবে যে আই ওয়ান্ট টু গেট আউট অফ ইট, এন্ড দেন ওই অ্যাটেনশনটা দিয়ে ওই খুব স্মল স্কেলে গিয়ে নিজেদেরকে এই টোটাল অ্যাক্টিভেশন থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে, বিকজ ইটস গোনা টেক টাইম। এন্ড সেটার জন্য ডেফিনেটলি কোন একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে কথা বলা এবং আরো অনেক ধরনের মেথোডোলজি আছে, সেগুলোর ভিতর দিয়ে গেলে এটা আমাদের আসলে ইট ইজ গোইং টু হেল্প আস টু গেট আউট অফ ইট। ডক্টর আশরাফ, আপনার কাছে আবার একটু আসবো যে নদী ওই পয়েন্টে একটা কথা বলতাম, ইজ দ্যাট ওকে? হ্যাঁ, অফ কোর্স। Being a comedian's wife and trying to be a little funny here, but a practical experience that I just mentioned, যে আমার ঘুম বন্ধ হয়ে গেছিল প্রথম 10 দিন এই কোয়ারেন্টাইনে যাওয়ার, and I did mention that I did take a little bit of a sleeping aid for 2 or 3 nights. So I have a Sylheti mother, extremely strong Sylheti mother. So when I told her that আমি একটু ঘুমের ওষুধ নিতে হচ্ছে, so ফোনের মধ্যে ফোন করে বলছে, শুনো এটা আবার শুরু করিও না এখন। তো আমি বললাম কেনে কো? তো শি ইজ লাইক, না না এক্সারসাইজ করো, বুঝছো নি, তুমি এক্সারসাইজ করো, ওমা এমন টায়ার্ড হইবাই তোমার আর অন্য কিছু লাগতো না। So I'm sorry, my Sylheti is not as good as hers. So she gave me a real shunting. Then she called my daughter and she said, দেখো তোমার মার থেকে ওসব ননসেন্স সরিয়ে ফেলো, ও যাতে এক্সারসাইজ করে, মেক হার এক্সারসাইজ। সো শি ইজ রাইট, অল্টারনেট কিন্তু আছে, আমার বডিটাকে টায়ার করার জন্য অল্টারনেট সিস্টেমস আছে। Of course, being married to a comedian, I'm extremely lucky. He makes me laugh. কিন্তু একবার না ওইটাও নিতে পারি না, ওটা দোমাটকে আসে। একবার মনে হয় যে থামেন তো, but you know he's trying, everybody is trying. So absolutely, please non-prescribed medication নিবেন না, এটা আমি একদমই সাপোর্ট করি না। I have a very dear friend যে আমাকে ফোন করে করে বলে, যারা তুমি ওষুধ খাবে না। আমার বোন আমাকে বলে, what nonsense, আমি খাই নাই তুমি কেন খাচ্ছ? So you know, help each other. It's not that আমরা কিন্তু সবাই, আমাদের মেকানিজম কিন্তু সেম না, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্যাপাসিটিটা সেম না, বাট আমাদের একজন আরেকজনকে রিচ আউট করতে হবে, না হলে আমরা এটা পার করতে পারবো।
True, আমি আপু। দুইটা কথা হ্যাঁ, নদীয়া, বলেন। জাস্ট দুইটা কথা বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে, আমি জাস্ট 2 মিনিট সময় নিচ্ছি। মেন্টাল হেলথ নিয়ে আমি জাস্ট দুইটা কথা বলি একদম খুব সহজ করে বোঝার জন্য। এক নম্বর হলো যারা শুনছেন, যারা কিনা হয়তো নিজেরা না, হয়তো আশেপাশে কেউ মানসিক রোগে ভুগছেন, বাবা-মা হতে পারে, ভাই-বোন। একটা কথা মনে রাখবেন, দেখুন আমাদের অনেক সময় পা মুচকে যায়। এবং পা মুচকে গেলে কি হয়? আমরা কিন্তু একটা ক্রেপ ব্যান্ডেজ করি। হ্যাঁ? আমরা ক্রেপ ব্যান্ডেজ পরে আমরা ডক্টর আমাদের বলে যে ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহ রেস্ট নাও। সো একটা পা মুচকে যাওয়া মানুষকে যদি আমরা বলি যে তুমি চাইলেই হাঁটতে পারবা, তুমি চাইলেই দৌড়াইতে পারবা, তুমি একটু তোমার মনের জোর বাড়াও, তুমি একটু তুমি একটা মোটিভেশনাল ভিডিও দেখো, দেখে তুমি দেখো অনেক মানুষ অনেক কিছু করেছে, তুমিও পারবা। এটা তো আসলে সম্ভব না, এবং এটা তার জন্য আরো হার্মফুল। সো মানসিক রোগে যারা ভোগে তাদেরও কিন্তু মনটা ভেঙে যায় কোনো না কোনো কারণে। তো তাদেরকে যদি আমরা বলি যে তুমি একটু ধৈর্য ধরো, which is an implicit judgment, তাদেরকে যদি আমরা বলি যে তুমি একটু কোরআন শরীফ পড়ো, তার মানে এটা আসলে একটা implicit judgment। আমি তাকে আসলে বলছি যে তুমি আসলে ধার্মিক না, অথবা তুমি আসলে অধৈর্য। আমি যদি তাকে বলি তুমি একটু কক্সবাজার ঘুরে আসো, এটা আসলে একটা implicit judgment। এটা তাকে কিন্তু আরো হার্ট করে, এবং ডিপ্রেশন থেকে কিন্তু 15% সুইসাইড করে। সো আমার একটা কথা কিন্তু আরেকজনকে ইনডাইরেক্টলি মেরে ফেলতে পারে। সো এটা যেন আমরা কখনো না করি, আমরা যেন মানুষকে এরকম implicit judgment না দিই, আমরা একসেপ্ট করি, অ্যাটলিস্ট শুনি তার কথাটা। সেকেন্ড যে পয়েন্টটা, এটা যারা ভুগছেন তাদের জন্য বলছি খুব সহজ করে। আমি একটা গাড়ি এবং একটা রাস্তার উদাহরণ দিচ্ছি। গাড়িটা হচ্ছে আমরা, রাস্তাটা হচ্ছে আমাদের পুরো জীবনের সিনারিও। সো রাস্তায় আমাদের কিন্তু উঁচা নিচা স্পিড ব্রেকার থাকবে, উঁচা নিচা পথ থাকবে, রাস্তায় গর্ত থাকবে, রাস্তায় কিছু ময়লা থাকবে। আমাদের রাস্তার সবকিছু কিন্তু আমরা জীবনে ঠিক করতে পারি না। হ্যাঁ, রাস্তার কিছু ময়লা থাকলে আমরা সরাতে পারি, আমরা কিছু ছোট ছোট গর্ত হয়তো ফিল আপ করতে পারি, এগুলোকে জীবনের প্রবলেম আমি বলছি। বাট অনেক জীবনের প্রবলেম কিন্তু সলভ হয় না। যার মা মারা গেছেন, আমরা তার মা নিয়ে আসতে পারবো না। যার ধরেন একটা ডিভোর্স হয়েছে, তার ওয়াইফ বা হাজবেন্ডকে আমরা নিয়ে আসতে পারবো না। যার ছেলেটা অটিস্টিক, তাকে আমরা কিন্তু সুস্থ বানাতে পারবো না। সো অনেক কিছু লাইফে সলভ করা যায় না, বাট আমরা কিন্তু গাড়িটা ঠিক করতে পারি। আমার গাড়িতে যদি হাওয়া কমে যায়, আমি হাওয়া ভরতে পারি। আমার গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে চাকাটা রিপ্লেস করতে পারি, গাড়ির যন্ত্রাংশ ঠিক করতে পারি, আমি গাড়িতে তেল গ্যাস ভরতে পারি, পানি দিতে পারি। সো এটা হচ্ছে আমি নিজেকে নিয়ে, আমার পার্সোনালিটি নিয়ে, আমার ব্যক্তিত্ব নিয়ে কাজ করতে পারি, আমার উইকনেস নিয়ে কাজ করতে পারি, আমার স্ট্রেংথ গুলোকে ফেনোমিনাল করতে পারি। এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমি আমার যদি গাড়িটা ঠিক থাকে, তখন আমি কিন্তু খুব বাম্পি রাস্তাও চলতে পারবো। হ্যাঁ, হয়তো গাড়িটা মাঝে মাঝে আটকে যাবে, মাঝে মাঝে অনেক ঝাঁকি খাবে, বাট গাড়িটা চলবে। সো আমরা ডেফিনেটলি লাইফের সলিউশন সলভ করব, বাট নিজেকে নিজের জিনিসটা নিয়ে কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সবসময় লাইফের প্রবলেম সলভ করা যায় না, বাট সবসময় নিজের প্রোডাক্টিভিটি বা নিজের পার্সোনালিটাকে আরো অনেক অ্যামেজিং করা সম্ভব। দিস আর টু ইম্পর্টেন্ট মেসেজ আই ওয়ান্ট টু লিভ ফর দ্য অডিয়েন্স টুডে। আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসছে ডক্টর আশরাফ আপনার কাছে, যে সমুদ্র কুমার মুস্তাদি, সমুদ্রদা, আমি ওনাকে চিনি, খুবই ভালো একজন মানুষ। তো উনি বলছেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক লোক জাজমেন্টাল এবং অনুমান নির্ভর ধারণা নিয়ে থাকে, যার জন্য কলিগদের মধ্যে, বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, দম্পতির মধ্যে অনেক মানসিক টানাপোড়েন তৈরি হয়। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানে এটা কি আমাদের কোনো ব্যক্তিগত সমস্যা, জাতিগত সমস্যা? আবার উনি পরে এটাও বলেছেন। Thank you, Mr. Soumitra, for your question. It's really true. আমরা অনেক সময় জাজমেন্টাল আচরণ করি, ইমপ্লিসিট জাজমেন্ট, এটা ঠিক না। এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা নিয়ে কথা বলা, যেটা আজকে নদী আপা করছেন, যারা আপু করছেন, এবং আরো অনেক অর্গানাইজেশন করছেন। প্রচুর কথা বলতে হবে। আজ থেকে 15-20 বছর আগে এত প্রোগ্রাম হতো না, এত মানুষ লাইভে আসতো না। সো অনেক স্টিগমা কিন্তু ভাঙছে, মানুষ এখন অনেকটাই এমপ্যাথি শো করছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে কিছু সিম্পল সাজেশন আমরা কিন্তু দিতে পারি। হ্যাঁ, সব কথাকে আমরা যেন জাজমেন্ট হিসেবে না নিই। আমি যাকে ভালোবাসি তাকে তো আমি একটা সুন্দর কথা বলতে পারি, যে আমার মনে হয় তোমার এটা করলে ভালো হয়। আমি আমার বাবাকে বলতে পারি, আমার বাবা আমাকে বলতে পারে। এটাকে যেন আমরা জাজমেন্ট হিসেবে না দিই। আমি বুঝতে পারছি আপনি অবশ্যই এই ধরনের কথা বলেননি, বাট আমি এই দুইটা সিনারিও দেখি, যে কিছু মানুষ খুব জাজমেন্টাল, আবার কিছু মানুষ যারা রিসিভিং এন্ডে থাকে তারা সবকিছুকে জাজমেন্ট মনে করে। সবকিছু তো আসলে জাজমেন্ট না। আমরা যাকে ভালোবাসি তাকে তো আমরা পোলাইট সাজেশন দিতেই পারি। আপু, তোমার এটা নিয়ে কিছু বলার আছে? মানে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আছি, ওভারঅল যদি তোমার আরো কিছু বলার থাকে সবার জন্য। দুটো জিনিস, একটা হচ্ছে এই জাজমেন্টাল জিনিসটা নিয়ে। আমি 15 বছর বয়সে মডেলিং করেছিলাম। তো যখন মডেলিং করেছিলাম তখন আমার বাবা মা একটা জিনিস আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে দেখো, তুমি মডেলিং করবে, তোমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলবে, তুমি একটা মুসলিম পরিবারের, ভদ্র পরিবারের মেয়ে, কিন্তু তুমি যদি মডেলিং করতে চাও আর তুমি যদি মনে করো এটাকে তুমি সুন্দর মতো করতে পারবে, তুমি করো, আমরা তোমার পেছনে আছি। আমার নানি একই কথা বলেছিলেন। তখনকার দিনে আমি 4টা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম। সো কিছুদিন আগেও কিছু
বিভিন্ন কমপ্লিকেশন তো আমরা ফেস করি, তাই না, আমাদের লাইফে। তো কিছুদিন আগে আমার মার কাছে গিয়ে আমি কমপ্লেন করে বলছিলাম মা বাবার কাছে যে বাবা মা দেখো আমার সম্বন্ধে লোকে খারাপ কথা বলছে, জাজমেন্ট দিচ্ছে। তো আমার মা হেসে আমার দিকে তাকিয়ে বললেন, 30 বছর আগে মডেলিং করেছিলে, তুমি এখনো মানুষের কথায় কান দিচ্ছ, তোমার সমস্যাটা কোথায়? তোমার স্বামী তোমাকে কিছু বলেছে? আচ্ছা না। বলে তোমার শ্বশুর শাশুড়ি আম্মা কিছু বলেছে? আমি বললাম না। বলছে যারা, এই কয়েকজন বাদে কিন্তু তোমার লাইফে কেউ তোমাকে 1 কেজি চালও এনে দিবে না, তোমাকে একটা সয়াবিন তেলও এনে দিবে না মাসে শেষে, তোমার ইলেকট্রিসিটি বিল পে করবে না। সো স্টপ লিসনিং টু পিপল, you do what you think is right, and you keep your immediate success circle and your impact circle close to you, and উনাদের সাপোর্ট নিয়ে তুমি এগিয়ে যাও। যাই করবে উনাদের সাপোর্ট, you have to sell it to them, get them within your success circle and move forward. এটা বলা সহজ কিন্তু এটা করা কঠিন, but আল্লাহর রহমতে we have worked it out somehow or the other. That's one thing I wanted to say. আর এই কোভিড কোয়ারেন্টাইনের মধ্যে দম্পতিদের মধ্যে একটা স্ট্রেসের মতো হচ্ছে, এটা স্বাভাবিক, অতি স্বাভাবিক। আমরা আমাদের নিজেদের চেহারা এতদিন পরে, 22 বছর পরে 24 ঘন্টা করে দেখছি, তাই না? মানে একজন আরেকজনকে, মানে we're trying our best to be as civilized as possible. চলে আসছি একজন আরেকজনের। হ্যাঁ, সো আমরা আবার লাকি, আমাদের 15, 8 আর 3 এইভাবে স্পেসড আউট আমাদের 3 ছেলে মেয়ে। সো আমাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একটা হয়তো ডাইপার চেঞ্জ করতে হচ্ছে, আরেকটা 15-year-old হরমোন, মা এটা ভালো লাগছে না, আর 8 বছরটা এসে বলছে মা আমাকে এইটা অন করে দাও টিভি। সো দ্য ডিফারেন্ট ব্যালেন্সেস। সো এগুলো না আমরা, আমি নাভিদ, উই আর থিঙ্কিং যে এটাকে আলহামদুলিল্লাহ বলে আমরা এমব্রেস করি, বাট কারণ কিছুদিন কোভিড ক্রাইসিস শেষ হবে, এটা তো আমাদের সারা জীবন থাকবে না। সো ওয়ান্স এগেন আমি অফিসে ফেরত যাবো ইনশাল্লাহ, নাভিদের শোতে ফেরত যাবেন, আমার মেয়ে হয়তো বাইরে পড়তে চলে যাবে, অর মেবি আমরা সবাই ভার্চুয়ালি সবকিছু বাসা থেকেই করবো। সো উই মাইট এজ ওয়েল গেট ইউজড টু ইট। সো একটা জিনিস ইন্টারেস্টিং, এটা বলে আই উইল ফিনিশ ইজ, নাভিদ আমাকে এসে বললেন সেদিন যে আমার চুলটা কেটে দাও। তখন সবাই দেখো না, সবাই চুল কেটে দিচ্ছে, তো আমার চুলটা একটু কেটে দাও। আমি দেখেন নাভিদ, আমরা মাশাআল্লাহ প্রায় 40 days উইদাউট এনি মেজর ডিসএগ্রিমেন্ট আছি। হ্যাঁ, আপনি আবার রেকর্ডিং করেন। এখন আমি আপনার চুল কেটে দিতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, আপনি প্রত্যেকদিন আয়নার সামনে গিয়ে দেখবেন ডিজাস্টার, তারপর আমার উপর মেজাজটা খারাপ হবে। তো আমি আপনার চুল কেটে দিতে পারবো না। So Navid bole, you're feigning failure to avoid a responsibility. I'm not getting into this right now. So it is, while it is a comedy and it's a joke, I would suggest stay within each other's space, but also don't go into any challenges right now that will make you get into a fight. থ্যাংক ইউ জারাপু। আমি আসলে ডক্টর আশরাফের কাছে, যদিও আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, বাট আমি আসলে, যেহেতু আপনি একজন বাবা এবং আপনি ওয়ার্কিং ফ্রম হোম এট দ্য সেম টাইম, সেজন্য একটু বাবা হিসেবে একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে যদি একটু 1-1.5 মিনিটের মধ্যে একটু কুইকলি কিছু বলতেন আমাদের দর্শকদের জন্য ওভারঅল। আচ্ছা, আমার তো 3 ছেলে মেয়ে, 3টা ছোট ছোট ছেলে মেয়ে, আমার ওয়াইফও ওয়ার্কিং, সো আমাকে একটু হেল্প করতে হয়, বাসাতে হেল্প করতে হয়। এটা আমি খুব আনন্দের সাথে করি, আমি কখনো এটাকে লোড মনে করি না, আমি খুব ভালোবেসে কাজটা করি। এবং অনেক জায়গায় ফ্যামিলিতে প্রবলেম আমি যে জন্য দেখি এই সময়টাতে, যে মানুষের মাঝে অনেক সময় অনেক এক্সপেকটেশন গ্যাপ হয়, স্পেশালি ছেলেদের মধ্যে। এটা আমার খুব কমন লেখা আমাদের যুগে, যে তারা তাদের মাকে বা দাদিকে যেভাবে দেখেছে, তারা তাদের ওয়াইফের কাছ থেকে এক্স্যাক্টলি সেটা মানে এক্সপেক্ট করে, যে আমার ওয়াইফও আমাকে চা বানিয়ে দেবে, আমি যখন খাবো তখন পাশে বসে থাকবে, উইচ ইজ লাইক অ্যাবসলিউটলি নট নিডেড, এটা কোনো প্রয়োজন নাই। এবং এই এক্সপেকটেশন গ্যাপগুলো, জেনারেশনটা পাল্টেছে, যুগ পাল্টেছে, সেটার সাথে আমাদের অ্যাকোমোডেট করতে হবে। আমি যদি আমার বাচ্চাদের দেখি, আমার ওয়াইফ যদি কাজ করে, এটাতে কোনো প্রবলেম নেই, এটাতে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সের হওয়ার কিছু নেই। আমার ওয়াইফ যদি আমার চেয়ে বেশি আয় করে, আমার ওয়াইফ যদি আমার চেয়ে ভালো একটা জায়গায় থাকে, এটা তো অ্যাবসলিউটলি ইনফিরিয়রিটি কমপ্লেক্সের হওয়ার কিছু নেই, সেটা যোগ্যতার বলে করছে। এবং আমার বাচ্চাকে দেখা, এটা তো আমারও কাজ, ঠিক যেমন আমার ওয়াইফেরও কাজ, এটা আমারও কাজ। আমি খুব এনজয় নিয়ে কাজ করি। আমি যারা শুনছেন, যারা বাবা, আমি বলবো যে আপনারা কাজটাকে সবসময় এনজয় করে করবেন। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কখনো 50-50 হয় না, এটা 70-30 অথবা 40-60, কখনো আপনি একদম 50-50 করতে পারেন। মাঝে মাঝে ফ্যামিলি বেশি যাবে, মাঝে মাঝে অফিসে বেশি দিতে হবে। সো এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কি, আমরা যেন we should define happiness for ourselves. This is very important in family life. Like আমি যেন বুঝি আমাকে কি ভালো লাগে। একটা মেয়ে যদি মনে করে যে সে জব করবে, চাকরি করবে, বিজনেস করবে, ইটস ভেরি গুড, সেখানে সে হ্যাপিনেস খুঁজে পাচ্ছে। একটা মেয়ে যদি মনে করে যে সে জব করবে না, তার হাজবেন্ড আয় করছে এবং সেটাতে সে হ্যাপি,
খুবই ভালো। একটা ছেলে যদি মনে করে আমার ওয়াইফ অনেক আয় করছে, আমি বেশি আয় করবো না, আমি একটা সিম্পল লাইফ লিড করবো, বাচ্চাদের দেখবো, দ্যাটস অলসো ভেরি গুড। লাইক হ্যাপিনেস শুড বি ডিফাইন্ড বাই আওয়ারসেলফ। আমরা জন্য আরেকজনের কথা শুনে আমি আমার কারণ হ্যাপিনেস, আমাদের প্রত্যেকেরই হ্যাপিনেস নিজেরটা নিজের, আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। এক্স্যাক্টলি, আমি নিজেকে যেন জিজ্ঞেস করি, কারণ এটা আমার কন্ট্রোলে। আমি জানি আমি কেমন, আমি জানি কিসে আমি খুশি হই। আরেকজন মানুষ যেন না বলে যে তুমি কিসে খুশি হও, তখন আমাদের ফ্যামিলি লাইফ আসলে খুব ভালো থাকে। বাচ্চাদের ক্ষেত্রে জাস্ট 2টা টিপস। একটা হচ্ছে বাচ্চাদের এই সময় আমরা যেমন ইরিটেটেড হচ্ছি, বাচ্চারাও হচ্ছে, বাচ্চারা অনেক রকম ট্যাম্পার করছে, টেন্ট্রাম করছে, তাদেরকে এই জিনিসটা অ্যাকনলেজ করা যে বাবা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমি জানি তুমি মিস করছো, আমি জানি তুমি তোমার ফ্রেন্ডদের মিস করছো, ইটস অ্যাবসলিউটলি ফাইন, এই সময়টা চলে যাবে। আরেকটা হচ্ছে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু ছাদ থাকে, ছাদে যে ঘুরে আসা, এবং ছাদে যাওয়ার আয়োজনটা বেশি করা। লাইক আমার মেয়ে যেমন ছাদে যায়, ও তো সুন্দর করে সাজে, ও লোশন দেয়, লাইক ও এমন একটা মানে ভাব করেছে ও কক্সবাজার বেড়াতে দৃষ্টির মধ্যে খেলে যাচ্ছে। এই আয়োজনটা আমার মেয়েটা খুব পছন্দ করে, রাদার দেন ছাদে যাওয়া, কারণ ছাদে যাওয়া ভেরি সিলি ম্যাটার। সো এই আয়োজনটা যে কোনো বাচ্চা পছন্দ করে। আমরা যখন বাচ্চার সাথে কিছু করি, আমরা যেটা অনেক আয়োজন করে মজা নিয়ে করি, বাচ্চাদের জিনিসটাকে অ্যাকনলেজ করি। যদি কোনো কারণে বাচ্চার সাথে খারাপ ব্যবহার করে ফেলি বা বকে ফেলি বা মেরে ফেলি, আমরা যেন বাচ্চাকে সিনসিয়ারলি সরি বলি। আমরা বাচ্চাকে সরি বললে বাচ্চারাও সরি বলতে শিখে, বাচ্চারা হিউমিলিটি শিখে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেয়ার পার্সোনালি ডেভেলপমেন্ট ইন লাইফ। থ্যাংক ইউ নাদিয়া। থ্যাংক ইউ ডক্টর আশরাফ। আপনি যে কথাটা বললেন, আমি আসলে আজকে যেহেতু আই ওয়াজ টোটালি ইন সায়েন্স মোড, বিকজ আজকে যেহেতু শুরুতেই আমরা কিছু স্লাইড দেখালাম, যে আপনি যখন এই কথাগুলো বলছেন এবং প্লাস আপনার একটা ক্লায়েন্টের, ওই আর্কিটেক্ট ক্লায়েন্টের কথা বলছেন যে হাও বাবা মা সবসময় তাকে কম্পেয়ার করতো, আসলে ওই যে সেখানে আমাদের ওই যে বলেছিলাম যে আমাদের অটোনমাস নার্ভাস সিস্টেম থেকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কিকস ইন। ওটা আসলে আমাদের সোশ্যাল এনগেজমেন্ট, আমাদের একজন আরেকজনের কাছ থেকে শেখা, এমপ্যাথি, একজন একজনের সাথে মানে বন্ডিং, এই সবগুলো কিন্তু ওখান থেকেই আসা। সো সেই কারণে আসলে আমার মনে হয়েছে যে when I was learning and studying all this, আমার মনে হয়েছে যে একটু মনে হয় ফিজিওলজিটা জানা, বায়োলজিটা জানা, যে এই কারণেই তো আমার স্ট্রেস হরমোনটা ট্রিগার করলো, আমার কোর্টিসলটাকে এভাবে করে নিয়ে এসে আমরা উই ক্যান কাম ইট ডাউন। সো তাহলে হয়তো আমি ভালো থাকবো। গত পর্বে যেভাবে বলেছিলাম সেভাবে যদি আবার একটু বলি যে আনসার্টেনিটি ইজ আউট অফ আওয়ার কমফোর্ট জোন। আমরা ক্রাইসিস পছন্দ করি না, আমরা পছন্দ করি যে সামথিং যেটা আমি জানি, আমি ঘুমের থেকে উঠে কোথায় যাব, কি হচ্ছে, আমার লাইফের সবকিছু প্ল্যান, সেটা আমাদের খুব ভালো লাগে। বাট লাইফ ইজ নট লাইক দ্যাট। আমরা ধরেন আমরা যখন আমাদের ক্রিকেট, আমাদের খাবার খুব পছন্দের খেলা, ক্রিকেট যদি আমরা জানি যে এই বলটার পরের বলটা মাশরাফি বা সাকিব কিভাবে খেলবে, সেটা যদি আমরা জেনে যাই, no fun, we are not going to watch the game. Life is the same way. So আমরা আসলে জানি না যে এই ওভারে কেমন হচ্ছে, পরের বলটা কেমন হচ্ছে, পরের ওভারটা কেমন হচ্ছে, গেমটা কেমন হচ্ছে, and that's the fun about life. আমরা খেলার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঠিকই পছন্দ করছি, বাট নিজেদের পার্সোনাল লাইফে এই আনসার্টিনিটি গুলো বা এই ক্রাইসিস গুলো, এই টার্নিং পয়েন্টস গুলা আমাদের এটা খুব অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়। সো আমি শুরুতেই বলেছিলাম যে আমরা একটু যদি ওরিয়েন্ট করি এবং কিভাবে করে পাটা, আপু একটু ডাক্তার সাহেব আপনাকেও বলছি যে পাটা রাখলাম, আমি কিভাবে বসলাম, পিছনে কিভাবে হেলান দিলাম, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট নিজের সাথে নিজের একটা যে সংযোগ, একটা যে আত্মীয়তা নিজের সাথে, সেটার জন্য ফার্স্ট রেগুলেশন অফ আওয়ার নার্ভাস সিস্টেম। এটা ছাড়াও আরো কিছু কিছু যেটা বলছিলাম যে ইমোশনাল ফ্রিডম টেকনিক, এটা খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক। আপনারা যদি চান, দ্যার ইজ অ্যান অ্যাপ, এটা আসলে ফ্রি অনেকগুলো আছে, ওটার নাম হলো দ্য ট্যাপিং সলিউশন। আমি পরে দিয়ে রাখবো কমেন্ট সেকশনে। তো ট্যাপিং সলিউশনসটায় আপনি যদি যান, ওখানে ওদের কিছু অলরেডি কিছু জিনিস দেয়া আছে, ওদের লাইব্রেরিতে গেলে ফ্রি, কিভাবে আপনি অ্যাংজাইটি, স্ট্রেস, ট্রমা, বা বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, বা ঘুম হচ্ছে না, এই টোটাল জিনিসগুলোতে ওদের বেশ কিছু অলরেডি কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ওখানে। আপনি ইফ ইউ লিসেন টু দ্যাট, ইউ ক্যান হেল্প ইউর সেলফ। আরেকটা আছে এনার্জি থেরাপি, আমার খুবই পছন্দের, মাত্র 2-3 মিনিট লাগে, কিছু ছোট ছোট এনার্জি থেরাপির কিছু ছোট ছোট মুভস, ইফ ইউ ডু দ্যাট। ওনার নাম ডক্টর এডেন, আপনি গুগল, আমি এগেন আবার দিয়ে রাখবো ওদের নামগুলো, যে ইফ ইউ ইউটিউবে গিয়ে দেখে নিলে ইউ ক্যান হেল্প ইউর সেলফ। ওর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি প্রতিদিন রাতে এখন করি, সেটা হলো যেরকম একটা স্টিলের চামচ দিয়ে ঘুমানোর আগে, মেবি ইফ ইউ এরকম করে যদি আমরা পায়ের নিচে এভাবে করে নিজেকে একটুখানি, এটা কিন্তু স্টিলের চামচই হতে হবে, ইট ক্যানট বি রূপোর চামচ, স্টিলের চামচ দিয়ে যদি আমি পায়ের নিচে নিজেকে কিছুক্ষণ এরকম করে একটু ড্র্যাগ করি এটাকে, এবং পরে ঘুমানোর আগে, এবং অলসো আমাদের স্পাইনাল কর্ডে যেটা করে, এটা আমাদের যে এক্সাইটমেন্ট, আমাদের যে অনেক এনার্জি গুলা যে অনেক বের হচ্ছে, এবং অনেক ধরনের স্ট্রেস হরমোন এন্ড এভরিথিং, সো এটাকে কাম ডাউন করতে হেল্প করে। সো দ্যাটস অ্যানাদার ওয়েজ ইউ ক্যান
help yourself to go to sleep. So hopefully আপনাদের সবার ভালো লেগেছে আমাদের আজকের অনুষ্ঠানটা। জারা আপু, thank you so much. You're looking gorgeous as usual. And Dr. আশরাফ, আপনি বাবা হিসেবে কেমন, এটা নিয়ে একটা আসলে অনেক মজার, হয়তো অনেক কথা বলার থাকতো, আপনার শুধুমাত্র ফ্যামিলি নিয়ে আমরা একটা কোনো কথা বলতে পারতাম। আরিফকে দেখতে পাচ্ছি না, বাট আরিফ, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য, আমাদেরকে পুশ করার জন্য, অ্যান্ড ব্রিঙ্গিং আস হিয়ার। অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড উই আর নট অ্যালোন, উই আর অ্যালোন টুগেদার। থ্যাংক ইউ।